নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অবনিবাস অষ্টম খণ্ড থেকে, যে বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, ওরা তিনজন। প্রমীলা নাকি আত্মহত্যা করেছে। প্রমীলা আত্মহত্যা করেছে কথাটা শিবেনের যেমন অসম্ভব তেমনি যেন অবিশ্বাস্য মনে হয়। এই তো মাত্র গত পরশুই বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দেখা হয়েছিল প্রমীলার সঙ্গে শিবেনের। সেই হাসি খুশি কৌতুকপ্রবণ প্রাণোচ্ছল প্রমীলা। কই, সেদিনও তো 2 ঘন্টার মধ্যে প্রায় একবারও শিবেনের মনে হয়নি ওর মনের মধ্যে কোথাও কোনো প্রকার দুশ্চিন্তা বা দুর্ভাবনা আছে। বরং চিরদিন যেমন বন্ধু বান্ধবদের লেক পুল করা অভ্যাস, বিশেষ করে নির্মলের সঙ্গে। সেই দিনও সন্ধ্যায় প্রমীলা লেক পুল করছিল। নির্মল যত গম্ভীর হয়ে ওঠে, প্রমীলা যেন ততই ওকে বেশি করে জ্বালাতন করছিল। আর নির্মলের বিরক্তিতে ওর চাপা হাসিটা যেন আরো বেশি প্রকট হয়ে উঠছিল। অবশেষে এক সময় হঠাৎ উঠে পড়ে বলেছিল, আমি চললাম শিবেন। প্রমীলা সঙ্গে সঙ্গেই বলে উঠেছিল, সে কি, এরই মধ্যে চললে মানে? না না, তা হয় নাকি, এখনো তো সন্ধ্যায় উতরল না। বসো বসো, আর এক কাপ কফি হোক, অ্যান্ড আই শ্যাল স্ট্যান্ড। তারপর এক মাসেই ফিরে যাবে। চাই কি ট্যাক্সিও নিতে পারি? না ধন্যবাদ, দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্মল বললে। প্রমীলা চাপা হাসি হাসতে হাসতেই বলে ওঠে, আবার ধন্যবাদের কি আছে? আফটার অল উই আর অল ফ্রেন্ডস হিয়ার। হ্যাভ অ্যানাদার কাপ অফ টি। বসো বসো। না, প্রমীলাই তখন বলে উঠেছিল। শিবেন, নির্মল নিশ্চয়ই রাগ করেছে বলেই সে তার স্বভাবসিদ্ধ কৌতুক প্রিয়তায় ফিরে আসে। তা সে তুমি যাই বলো নির্মল, ওই গোল কুমড়োর মতো দেখতে মীনাক্ষীর পাশে তোমাকে জাস্ট লাইক এ পারপেন্ডিকুলার। মনের পাতায় যখনই ছবিটা ভেসে ওঠে। আর বলতে পারেনি প্রমীলা। মুখে হাত চাপা দিয়ে উচ্ছ্বসিত হাসিতে যেন একেবারে ভেঙে পড়েছিল। প্রমীলা মুখে হাত চাপা দিয়ে হাসিটা রোধ করবার চেষ্টা করছে। মাথাটা একটু ঝুঁকিয়ে রেখে দুপাশ দিয়ে নেমে আসা লম্বা বেনুনি দুটো দুলছে থেকে থেকে। আর নির্মল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে প্রমীলার দিকে। প্রমীলা আবার বলে ওঠে, তার চাইতে একটা ডাল লুপিল। নির্মল মৃদু চাপা গলায় বলে ওঠে, ভালগার। প্রমীলা মুখ তুলে তাকায় নির্মলের দিকে। উচ্ছ্বসিত হাসির বেগটা রোধ করতে করতে বলে, ভালগার? ভালগারে কি আছে? তুমি একটা ডানলপিলের সঙ্গে গদগদ হয়ে প্রেম করতে পারো, আর তুমি তো তন্নি শ্যামা শিখর দশনা। মীনাক্ষী না হয় ডানলপিলেই হলো, তাছাড়া সবাই তো সমান হয় না। অত অহংকার ভালো নয় প্রমীলা দেবী। চাপা ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে নির্মল। এতক্ষণ শিবেন একটা কথাও বলেনি, বরং ব্যাপারটা সত্যি বলতে কি উপভোগই করছিল। কিন্তু ক্রমশ ব্যাপারটা যেন কেমন বাঁকা পথ ধরেছে। তার মনে হতেই সে প্রমীলাকে বলে ওঠে, প্রমীলা থাম তো। এই নির্মল বস বস। না। কথাটা বলে নির্মল আর দাঁড়ায়নি। বেশ একটু দ্রুত পদেই হলঘর থেকে অতঃপর বের হয়ে গিয়েছিল। শিবেন তখন বসেছিল। সত্যিই নির্মল রেগে গিয়েছিল প্রমীলা। ও আজ সত্যিই বোধহয় জোকিং মুডে ছিল না। প্রমীলা তখনও হাসছে। কিন্তু সত্যি কি ব্যাপার বলো তো প্রমীলা? শিবেন সুধা, কিসের কি ব্যাপার? ওই মীনাক্ষী সম্পর্কে যা একটু আগে বলছিলে, সত্যিই নাকি ব্যাপারটা? জানি না, তবে একটু যেন বেশি ওরা আজকাল মাখামাখি করছে। প্রেম? নির্মল করবে প্রেম? তবেই হয়েছে। কেন হঠাৎ ও কথা কেন? তোমরা নির্মলকে কতটা জানো জানি না শিবেন। আমার প্রতিবেশী, ওকে আমি খুব ভালো করেই চিনি। কিন্তু আর না শিবেন, চলো ওঠা যাক। প্রমীলা যেন প্রসঙ্গটার উপর অকস্মাৎ একটা দাঁড়ি টেনে উঠে পড়েছিল। দুজনে কফি হাউস থেকে বের হয়ে বাস স্ট্যান্ডের কাছে বেশ কিছুক্ষণ বাসের অপেক্ষায় পাশাপাশি দাঁড়িয়েছিল। শিবেন যদিও যাবে উল্টো দিকে,
কিন্তু একটা কথাও আর অতঃপর হয়নি ওদের পরস্পরের মধ্যে, যদিও প্রায় আধ ঘন্টা ওরা পাশাপাশি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। প্রমিলাকে কেমন যেন একটু অন্যমনস্কই ওর মনে হয়েছিল। আজ কথাটা মনে পড়ছে শিবেনের। তবু মনে হয় শিবেনের সমস্ত ব্যাপারটাই আগাগোড়া একটা ঠাট্টা বা রসিকতা নয় তো? সত্যি সত্যি একটু আগে নির্মল ফোনে তার সঙ্গে ঠাট্টা বা রসিকতা করলো না তো? কিন্তু আবার মনে হয় এমন একটা ব্যাপার নিয়ে ঠাট্টা রসিকতা। তাছাড়া নির্মলের এমন প্রকৃতি তো নয়, বরাবরই একটু সিরিয়াস টাইপের ছেলে। কিন্তু সত্যি সত্যি নির্মলেরই ফোন তো? হ্যাঁ, নির্মলই তো তাকে ফোন করেছিল, যদিও নির্মল তার নাম বলেনি, সে তো নাম জিজ্ঞাসা করেনি। এবং সত্যি কথা বলতে কি, কে ফোন করেছে তাকে ওই মুহূর্তে কথাটা তুলিয়ে ভাববার মতো বুঝি তার মনের অবস্থা ছিল না। তা না হোক, গলার স্বরটা নির্মলেরই। নির্মলদের বাড়িতে ফোন আছে, আগেও অনেকবার নির্মল তাকে ফোন করেছে। নির্মলের ফোনের গলা তার চেনা, ভুল হওয়ার কথাই ওঠে না। না, নির্মল ছাড়া আর কেউ না, অন্য কেউ হতেই পারে না। ফোনের শব্দে ঘুমটা ভেঙে যেতেই হাত বাড়িয়ে ফোনের রিসিভারটা তুলে নিয়েছিল শিবেন। হ্যালো? অন্য প্রান্ত থেকে প্রশ্ন। শিবেন? হ্যাঁ, কে? তারপরে আবার নির্মলের গলা। শুনেছিস প্রমিলা সুইসাইড করেছে? কে? কে সুইসাইড করেছে? প্রমিলা চক্রবর্তী। একটা প্রচন্ড শব্দের মতো যেন প্রমিলা নামটা তার কর্ণপট হয়ে এসে আছড়ে পড়েছিল। কয়েকটা বোবা বিহবল মুহূর্ত। হাতের মধ্যে ফোনের রিসিভারটা ধরা তখনও। শিবেন যেন একেবারে পাথর। প্রমিলা সুইসাইড করেছে? কে? কে তাকে ফোনে বলল? নির্মল? নির্মলের গলাই যেন মনে হলো। ওরা তো এক পাড়াতেই থাকে, খানতিনেক বাড়ির ব্যবধান দুজনের বাড়ির মধ্যে। হ্যালো হ্যালো, নির্মল, এই নির্মল! বিহবল ভাবটা কাটিয়ে উঠে শিবেন ব্যগ্র কণ্ঠে ডাকে, কিন্তু ফোনের কানেকশন তখন কেটে গিয়েছে। ডায়াল টোন শোনা যাচ্ছে। শিবেন ক্ষিপ্র হস্তে নির্মলের ফোন নাম্বারটা ডায়াল করল। বেশ কিছুক্ষণ বাজবার পর অপর প্রান্তে নির্মলের গলা শোনা গেল। হ্যালো? নির্মল? হ্যাঁ, কে? আমি শিবেন। একটু আগে তুই কি বললি? আমি? হ্যাঁ, তুই তো ফোন করেছিলি। আমি ফোন করেছিলাম তোকে? তুই না তো। তুই বললি না আমাকে ফোন করে এইমাত্র? কি বলেছি? প্রমিলা, মানে আমাদের প্রমিলা সুইসাইড করেছে। আরে ম্যাড! আমি আর কখন তোকে ফোন করতে গেলাম যে প্রমিলা সুইসাইড করেছে? আর কোন দুঃখেই বা সেই সুইসাইড করতে যাবে? স্বপ্ন দেখছিস নাকি? তবে কে কে আমাকে ফোন করলো? কেউ করেনি। তুই বোধহয় একটু আগে স্বপ্ন দেখছিলি, ঘুমোচ্ছিলি নিশ্চয়। কারণ 7:30টার আগে তো তুই বিছানা থেকেই উঠিস না। কথা শেষে একটা হাসির শব্দ কানে এলো শিবেনের। শিবেন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওদিকে ততক্ষণে নির্মল ঠক করে ফোনটা রেখে দিয়েছে। নির্মল সকালবেলা উঠে বাসি মুখেই এক কাপ চা নিয়ে একটা সিগারেট ধরিয়ে বসেছিল। ওই সময় শিবেনের ফোন এসেছিল। রিসিভারটা নামিয়ে রেখে নির্মল আবার এসে চেয়ারে বসে টুলটার ওপর থেকে চায়ের কাপটা তুলে নিল। ঘড়িতে ঢং ঢং করে 6টা বাজল। নির্মল চায়ের কাপে আবার চুমুক দেয়। চাটা ঠান্ডা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কয়েক চুমুকে চায়ের কাপটা নিঃশেষ করে সিগারেটটা হাতে ঘরের সামনে রাস্তার উপরে খোলা বারান্দায় এসে দাঁড়ালো। নির্মলদের দোতলার বারান্দা থেকে দুটো বাড়ির পরে প্রমিলাদের বাসা বাড়ির দোতলার বারান্দাটা সামান্য দেখা যায়। রেলিংয়ের কিছুটা অংশ আর জাফরির সঙ্গে লোহার হুকে ঝুলানো ছোট ছোট মাটির টবে মানি প্ল্যান্ট ও ফুলের গাছ দেখা যায়। প্রমিলার বাবা নিরঞ্জন চক্রবর্তী কোনো একটা ফার্মে যেন চাকরি করেন, মাইনে বোধহয় 800-900 পান। নির্মলেরা তখন ক্লাস 7-এ পড়ে। সেই সময় নিরঞ্জনবাবু এ পাড়ায় এসে ওই বাড়ির দোতলা ও 3তলাটা ভাড়া নেন। কাজেই প্রমিলারা ওই বাড়িতে বসবাস করছে তা প্রায় বেশ কয়েক বছর হয়ে গেল। আলাপ ছিল না নির্মলের সঙ্গে প্রমিলার। আলাপ হতো না, কারণ চিরদিনই একটু মুখচোরা গোবেচোরা টাইপের ছেলে নির্মল মল্লিক। কিন্তু তবুও আলাপ হয়ে গেল একদিন, কয়েক বছর পরে হায়ার সেকেন্ডারি পাস করে কলেজে পড়তে গিয়ে। আলাপ হয়ে গেল শিবেনের মাধ্যমে। শিবেন বলেছিল, এই নিমু, ওই প্রমিলা চক্রবর্তীকে চিনিস? ওই যে মেয়েটি আমাদের সঙ্গেই এবারে এই কলেজে ঢুকেছে, ডিগ্রি করছে, আমাদের সায়েন্স বিভাগেই। না। সে কি রে, তোদের পাড়াতেই তো থাকে। তা হবে। মিস চক্রবর্তী, এই যে এদিকে। শিবেনের ডাকে প্রমিলা এগিয়ে এলো। কিছু বলছিলেন শিবেনবাবু? হ্যাঁ, এই যে আমার এই বন্ধু নির্মল মল্লিককে চেনেন? প্রমিলা মৃদু হেসে বলেছিল,
না, পরিচয় নেই, তবে উনি আমাদের পাড়াতেই থাকেন জানি। উনি তো এবার দুটো লেটার পেয়েছেন, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্সে। ওই সময় নির্মল বলেছিল, আপনাকে তাই চেনা চেনা মনে হচ্ছিল দেখা অবধি। আপনি আমাদের পাড়াতেই থাকেন না? হ্যাঁ, আপনাদের বাড়ির নম্বর 47, আর আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেটা 50 নম্বর। সেই আলাপের সূত্রপাত, ক্রমশ ঘনিষ্ঠতার পর হঠাৎ চমক ভাঙল নির্মলের। একটা কালো রঙের পুলিশ ভ্যান প্রমিলাদের বাসার সামনে দাঁড়িয়ে। এ সময় ওদের বাড়ির সামনে পুলিশ ভ্যান, কি ব্যাপার? নির্মলের মনের মধ্যে যেন তার অজ্ঞাতেই একটা বিদ্যুৎ চমক খেলে যায়। একটু আগে শিবেনের ফোনের কথাগুলো মনে পড়ে গেল। প্রমিলা সুইসাইড করেছে। পুলিশ ভ্যানটা থেকে একজন ইউনিফর্ম পরিহিত পুলিশ অফিসার নামলেন। চকিতে সম্ভব অসম্ভব অনেক কথাই মনের মধ্যে আনাগোনা শুরু করে দেয় যেন নির্মলের ততক্ষণে। প্রমিলা সুইসাইড করেছে। প্রমিলাদের বাড়ির মানুষজন খুব বেশি নেই। প্রমিলার মা, বাবা, প্রমিলা আর তার দুই ভাই, সুধীরঞ্জন ও প্রিয়রঞ্জন। সুধী ওর বড়। বিকম পাস করার পর ওর বাবা নিরঞ্জন বাবুই তার অফিসে ঢুকিয়ে দিয়েছেন। খুব অমায়িক ও রসিক মানুষ সুধীরঞ্জন। আর প্রিয়রঞ্জন এবার হায়ার সেকেন্ডারি দেবে। প্রমিলাদের বাড়িতে নির্মলের যথেষ্ট যাওয়া আসা আছে। প্রমিলাও মধ্যে মধ্যে তাদের বাড়িতে আসে। দোতলা আর তিনতলাটা নিরঞ্জনবাবু ভাড়া দিয়েছেন, আর একতলায় খানতিনেক দোকানঘর। দোকানগুলো এখনো খোলেনি, আর এত সকালে খোলবার কথাও নয়। কাজেই পুলিশ যদি এসে থাকে তো প্রমিলাদের ওখানেই এসেছে। নির্মল তাড়াতাড়ি একটা শার্ট গায়ে চড়িয়ে পায়জামা পরা অবস্থাতেই পায়ে চপ্পলটা গলিয়ে তরতর করে সিঁড়ি দিয়ে নেমে একেবারে রাস্তায় গিয়ে পড়ল। মাত্র দুটো বাড়ির পরে। রাস্তায় এখনো কোনো লোকজন দেখা দেয়নি। একটা রুটির গাড়ি মোয়াশ্বেতা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে। প্রমিলাদের বাড়িতে ঢুকতে গিয়েই বাধা পেল নির্মল। বাধা দিল একজন পুলিশ সার্জেন্ট। কাকে চান? প্রমিলার সঙ্গে একবার দেখা করব। প্রমিলা? হ্যাঁ, প্রমিলা চক্রবর্তী। আমরা ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়ি। একসঙ্গে পড়েন? তা আপনি বুঝি এই পাড়াতেই থাকেন? হ্যাঁ, এই তো দুটো বাড়ি পর। কিন্তু এ বাড়িতে কি হয়েছে? একটি মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা, সুইসাইড করেছে। সুইসাইড করেছে? কে? কে সুইসাইড করেছে? প্রমিলা? বিস্ময়ে যেন অভিভূত। প্রশ্নটা আপনা হতেই বের হয়ে আসে নির্মলের কণ্ঠ হতে, এবং সে কিছু বলবার আগেই প্রমিলার বড় ভাই সুধীরঞ্জনের কণ্ঠস্বর ভেসে এলো। দরজার উপরেই দাঁড়িয়ে সুধীরঞ্জন কেমন যেন বিহবল বিভ্রান্ত। এই যে নির্মল, প্রমিলা আত্মহত্যা করেছে। আত্মহত্যা করেছে? কখন? কবে? কাল রাত্রে। কেন আত্মহত্যা করলো জানো কিছু তোমরা? তোমরা মানে তার ক্লাসের বন্ধুরা? সুধীরঞ্জনের কথা শেষ হলো না। ইনি কে? হঠাৎ ওই সময় পাশ থেকে থানা অফিসার চিত্তপ্রিয় মুখার্জির গলার স্বর শুনে সুধীরঞ্জন ফিরে তাকালো। কখন ইতিমধ্যে চিত্তপ্রিয় মুখার্জি পশ্চাতে এসে দাঁড়িয়েছেন জানতেও পারেনি ওরা। চিত্তপ্রিয় মুখার্জি মাত্র কয়েক মাস হলো ওই এলাকার থানার ইনচার্জ হয়ে এসেছেন। বয়স বেশি নয়, 29-30 হবে। ও মানে আমার বোন প্রমিলার ক্লাস ফ্রেন্ড নির্মল এই পাড়াতেই থাকে। তখন চিত্তপ্রিয় মুখার্জি নির্মলকে ভিতরে ডাকলেন। তো কখন জানা গেল যে প্রমিলা সুইসাইড করেছে? সুধীবাবু, আপনি কখন জানতে পারলেন ব্যাপারটা? প্রশ্নটা করে তাকালো নির্মল প্রমিলার দাদার মুখের দিকে। জবাব দেয় চিত্তপ্রিয়। বলল, ব্যাপারটা একটু পিকিউলিয়ার নির্মলবাবু। পিকিউলিয়ার? কিরকম? কোনো বিষের ক্রিয়াতেই মৃত্যু হয়েছে বোঝা যাচ্ছে। তবে এসব ক্ষেত্রে সাধারণত আত্মহত্যার আগে চিঠিপত্র লিখে যায়। সেরকম কিছুই পাওয়া যায়নি। কোনো চিঠিপত্র প্রমিলা লিখে যায়নি? না, আর তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল না, ভেজানো ছিল মাত্র। কখন জানা গেল ব্যাপারটা? কথা বলল এবারে আবার সুধীরঞ্জন। বলল, সবার আগে বাড়িতে ওই বরাবর ওঠে, তারপর চা তৈরি করে আমাকে দেয় 1 কাপ। আমি শেষ রাত্রের দিকে উঠে সামনের পার্কটায় দৌড়তে যাই, ফিরে আসি 5টা নাগাদ। এসে দেখি ওর চা তৈরি হতে আর বেশি দেরি নেই, প্রতিদিনই। কিন্তু আজ ফিরে এসে দেখি ওর ঘরের দরজা তখনও বন্ধ। 5:30টায় যখন উঠলো না, তখন ওকে দরজার সামনে দাঁড়িয়ে ডাকি। ভেবেছিলাম হয়তো এখনো ঘুম ভাঙেনি। কয়েকবার ডাকি নাম ধরে ওর, কিন্তু সাড়া পেলাম না। তখন দরজায় ধাক্কা দিতে গিয়েই দরজা খুলে গেল। ঘরের দরজা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই খুলে যেতেই সুধীরঞ্জন যেন একটু বিস্মিতই হয়,
কারণ প্রমীলা কখনো তার ঘরের দরজা খুলে শোয় না। ভালো করে তখনও ভোরের আলো ফোটেনি। ঘরের জানালা পথে ঝাপসা ঝাপসা আলো আসছে। সেই ঝাপসা আলোয় সুধীরঞ্জন দেখল প্রমীলা খাটের ওপর পড়ে আছে, কেমন তেরচা ভাবে। মাথাটা ঝুলছে খাটের ধার থেকে, একটা হাতও ঝুলছে, বেনিটা গলার পাশ দিয়ে নেমে এসে ঝুলছে। বিশেষ ওই ভঙ্গিটাই প্রমীলার সুধীরঞ্জনকে যেন চমকে দেয়। সে থমকে দাঁড়ায়। তার মন যেন সঙ্গে সঙ্গে বলেছিল কিছু একটা ঘটেছে, কিছু একটা অমঙ্গল ঘটেছে। মন বললেও মানুষের স্বভাবগত ধর্ম সেখানে প্রথমটাই অস্বীকার করবার চেষ্টা করে। তাই সুধীরঞ্জনও আরো দুপা এগিয়ে গিয়ে ডাকে, এই প্রমী, অমন করে পড়ে আসিস কেন রে? কিন্তু প্রমীলার দিক থেকে কোনো সাড়া পায় না। সুধীরঞ্জন এবারে এগিয়ে গিয়ে বোনের মাথাটা তুলতে গিয়ে তাড়াতাড়ি ছেড়ে দেয়। সুধীরঞ্জনের আর ঘরে থাকতে সাহস হয় না। ঘর থেকে বের হয়ে আসে। নিজের ঘরে এসে কয়েকটা মুহূর্ত কেমন বিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে। তারপরেই সে তার ডাক্তার বন্ধু অমিতাভকে ফোন করে। অমিতাভ ফোন পেয়েই আসে এবং প্রমীলাকে পরীক্ষা করে বলে, সরি, শি ইজ ডেড। ডেড মানে মারা গেছে? হ্যাঁ, মনে হচ্ছে কেস অফ পয়জনিং, আত্মহত্যা। আত্মহত্যা? প্রমীলা আত্মহত্যা করেছে? সুধীরঞ্জন যেন কেমন বোকার মতোই প্রশ্নটা করে। হ্যাঁ সুধীর, তুমি বরং এক কাজ করো, থানায় একটা ফোন করে দাও। কেন থানায় ফোন করবো কেন? বুঝতে পারছো না, কেস অফ সুইসাইড। পুলিশকে না জানালে মৃতদেহর তো কোনো ব্যবস্থা করতে পারবে না। তাছাড়া কোনো ডাক্তারই তোমাকে ডেথ সার্টিফিকেট দেবে না। অমিতাভই থানায় ফোন করে। থানা অফিসার চিত্তপ্রিয় মুখার্জি সঙ্গে সঙ্গে চলে আসেন। থানা বেশি দূরে নয়। তিনি এসে সব শুনে মৃতদেহ পরীক্ষা করে ডাক্তারদের সঙ্গে একমত হন। সমস্ত ব্যাপারটা ঘটে যায় সকাল 6টার মধ্যেই। নির্মল সব শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। কিন্তু সে যে ফোনে প্রমীলার মৃত্যু সংবাদটা পেয়েছে ইতিপূর্বেই, সে কথা বললে না। চিত্তপ্রিয় মুখার্জি 2-4টে মামুলি প্রশ্ন করলেন, তারপর তাকে মুক্তি দিলেন। নির্মল ওখান থেকে বের হয়ে এলো, কিন্তু বাড়িতে গেল না। পকেটে পার্সটা আছে দেখে নিল, তারপর সোজা বড় রাস্তার দিকে এগিয়ে গেল। শিবেনের সঙ্গে দেখা হওয়া এক্ষুনি তার একান্ত প্রয়োজন। দক্ষিণমুখ একটা ট্রামে উঠে বসল নির্মল। শিবেন থাকে কাকুলিয়াতে। এদিকে চিত্তপ্রিয় মুখার্জি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবার ব্যবস্থা করবার জন্য তৎপর হলেন। সুধীরঞ্জন তার ঘরের মধ্যে একটা চেয়ারে মূর্ছমানের মতো বসেছিল। কি করবে এখন, তার কি কর্তব্য কিছুই যেন বুঝে উঠতে পারে না। মা, বাবা ও ছোট ভাই পুরীতে বেড়াতে গিয়েছে। সে আর পুরাতন ভৃত্য বামাচরণ বাড়িতে। বামাচরণ ওদের বাড়িতে অনেক বছর আছে। সে বাইরের বারান্দায় দাঁড়িয়ে কাঁদছে। নিরঞ্জনবাবু ছেলের কাছ থেকে ট্রাঙ্ক কল পেয়ে ভুবনেশ্বরে প্লেন ধরে পরের দিনই কলকাতায় চলে এলেন। নিরঞ্জনবাবুর স্ত্রী কবিতা দেবী ঘন ঘন মূর্ছা যেতে লাগলেন। 2 ছেলে 1 মেয়ে। বিশেষ করে মেয়ে জন্মার পরই অফিসে পদোন্নতি হওয়ায় প্রমীলাকে সন্তানদের মধ্যে বোধহয় একটু বেশি ভালোবাসতেন নিরঞ্জনবাবু। তাছাড়া সন্তানদের মধ্যে লেখায় পড়ায় প্রমীলা বেশি ভালো ছিল বলে তার প্রতি নিরঞ্জনবাবুর একটি বেশি পক্ষপাতিত্ব ছিল বোধহয়। প্রমীলার কখনো কোনো দোষই তার চোখে পড়ত না। প্রমীলার 7 বছরের ছোট ভাই প্রিয়রঞ্জন তো দিদির একজন অন্ধ ভক্ত ছিল। তার যত আদর আবদার ছিল ওই দিদির কাছে। দুইজনের মধ্যে যেমন ছিল ভাব তেমনি ভালোবাসা। বছর 14 বয়স প্রিয়রঞ্জনের। সামনের বার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে। প্রিয়রঞ্জন দিদির আত্মহত্যার সংবাদে একেবারে যেন গুম হয়ে গিয়েছিল। সমস্ত দিনটা সে বাড়ি থেকেই বেরোলো না। মৃতদেহ মর্গ থেকে সকালে পাওয়া গিয়েছিল। সুধীরঞ্জনই তার বন্ধু বান্ধবদের ডেকে শেষ কাজটুকু করার জন্য শ্মশানে নিয়ে গিয়েছিল। প্রিয়কেও যেতে বলা হয়েছিল, কিন্তু সে যায়নি। সে ঘরের মধ্যে খিল দিয়ে বসেছিল। সন্ধ্যার দিকে ঘর থেকে বেরোলো প্রিয়রঞ্জন। তারপর বাড়ি থেকে বের হয়ে অন্যমনস্কভাবে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের কথা তার মনে হলো। কিরিটি রায়। কিরিটি রায় ওই সময় ওদের পাড়াতেই থাকতো। তখনও গড়িয়াহাটায় বাড়ি করে কিরিটি উঠে যায়নি। কিশোর বয়সের কৌতূহলে সে নিজে যেচে গিয়ে কিরিটির সঙ্গে আলাপ করেছিল এবং প্রায় কিরিটির ওখানে সে যেত। বুদ্ধির দীপ্ত প্রাণোচ্ছল ওই কিশোরটিকে কিরিটির খুব ভালো লাগতো এবং প্রিয় তার বাড়িতে গেলে কিরিটি বসে বসে গল্প করত প্রিয়রঞ্জনের সঙ্গে। কিরিটির কথা মনে হতেই প্রিয়রঞ্জন কিরিটির বাড়ির দিকে হাঁটতে লাগলো। সবে তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। গ্রীষ্মকাল। সারাটা দিন অসহ্য গরম গিয়েছে। কিরিটি দোতলায় নিজের বসবার ঘরে বসে কৃষ্ণার সঙ্গে গল্প করছিল। প্রিয়রঞ্জন এসে ঘরে ঢুকল। কিরিটি ওকে ঘরে ঢুকতে দেখে বলে ওঠে, এই যে প্রিয়বাবু,
কটা দিন দেখিনি যে। কিন্তু কিরিটির কথা শেষ হলো না। সে প্রিয়রঞ্জনের মুখের দিকে তাকিয়ে একটু হেসে বললে, কি ব্যাপার প্রিয়বাবু, তোমাকে যেন একটু চিন্তিত ও অন্যমনস্ক মনে হচ্ছে। এতদিন আসোনি। আমি এখানে ছিলাম না কিরিটিবাবু। কোথায় গিয়েছিলে? পুরী। তারপরে একটু থেমে বললে, জানেন কিরিটিবাবু, দিদি মারা গেছে। কৃষ্ণা বললে, মারা গেছে? কবে? কি হয়েছিল? গতকাল। পুলিশ বলেছে আত্মহত্যা। কিন্তু কিন্তু কি প্রিয়বাবু? কিরিটি শুধালো। আমার মনে হয় আত্মহত্যা নয়, দিদি আত্মহত্যা করেনি। তবে কেউ তাকে হত্যা করেছে বিষ দিয়ে। বিষ দিয়ে হত্যা করেছে? নিশ্চয়ই তাই। নচেত দিদিকে একটা চিঠিও অন্তত লিখে রেখে যেত না যে সে আত্মহত্যা করছে। আর দিদি আত্মহত্যা করবে আমি ভাবতেই পারি না। কেন? কিরিটি প্রশ্নটা করে প্রিয়রঞ্জনের মুখের দিকে তাকালো। কেন করবে বলুন? আপনিই তো কত সময় বলেছেন বিনা কারণে কেউ কখনো আত্মহত্যা করে না। কিরিটি বললে, তা তো ঠিকই, কিন্তু কি? হয়তো এমন কিছু ঘটনা ঘটেছিল যাতে তোমার দিদি। না কিরিটিবাবু, দিদি এতটুকু খেয়ালি বা ভাবপ্রবণ ছিল না। তাছাড়া দিদি বলতো ভীরু আর দুর্বলেরাই আত্মহত্যা করে। আর কিছু ঘটার কথা বলছেন? কি এমন তার ঘটতে পারে? হাসি খুশি কৌতুক প্রিয় আমোদে পড়াশোনা নিয়ে সর্বদা থাকতো দিদি, আপনি তো জানেন। ব্যাপারটা আসলে সব খুলে বলো তো প্রিয়বাবু। প্রিয়রঞ্জন যা ভাবছিল সব বলে গেল অতঃপর কিরিটিকে। সব শুনে কিরিটি বললে, তোমার কথাই যদি সত্য বলে মেনে নি প্রিয়বাবু, যে তোমার দিদি আত্মহত্যা করেনি, কেউ তাকে কৌশলে বিষ প্রয়োগে হত্যা করেছে, তাহলে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে দেখা দেয়। কি প্রশ্ন? প্রথমত এই, যদি কেউ তাকে বিষ দিয়ে হত্যাই করে থাকে, সে বিষ তার প্রতি প্রয়োগ করা হলো কি করে? একজন মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে বা সজ্ঞানে তো আর বিষ প্রয়োগ করা চলে না। তা যায় না। তবে যদি সে না জেনে সে বিষ খেয়ে থাকে? ঠিক, তা হতে পারে। তবে সেক্ষেত্রে কিছু পানীয় বা খাদ্যবস্তুর সঙ্গে নিশ্চয়ই সেই মারাত্মক বিষ প্রয়োগ করা হয়েছিল, এবং সেই খাদ্যবস্তু বা পানীয় প্রমীলা দেবী না জেনে খেয়েছিলেন। কিন্তু সেক্ষেত্রেও একটা ভাববার আছে। কি? যে সেই বিষ খাদ্যবস্তু বা পানীয়ের সঙ্গে দিয়েছিল, সেই ব্যক্তি তোমার দিদির নিশ্চয়ই পরিচিত একজন কেউ ছিল। কি বলতে চান আপনি? আচ্ছা প্রিয়বাবু, বলুন। তোমার দিদির ঘনিষ্ঠ বন্ধু বা বান্ধবীদের মধ্যে সকলকেই হয়তো তুমি চেনো। তাদের মধ্যে নিশ্চয়ই তাহলে এমন কেউ ছিল যার প্রয়োজন হয়েছিল তার পথ থেকে তোমার দিদিকে সরানো, বা কেউ তাদের মধ্যে বিদ্বেষের বশে ওইভাবে তোমার দিদিকে হত্যা করেছে। যদিও সে হত্যাই হয়ে থাকে, মানে তোমার কথাটা সত্য বলে মেনে নেওয়া হয় যদি। দিদির বন্ধু বান্ধবীদের সকলকে আমি চিনি না, তবে কয়েকজনকে জানি যারা আমাদের বাসায় আসতো মধ্যে মধ্যে। প্রশ্নটা আমি করছি কেন জানো? কেন? কারণ তোমার কথাই যদি সত্য হয়, তোমার দিদির অজ্ঞাতেই কেউ তাকে বিষ প্রয়োগ করে থাকে, তাহলে সে ব্যক্তির যে কেবল তোমার দিদির সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল তাই নয়, তোমাদের ওখানে তার যাওয়া আসা তো ছিলই, উপরন্তু চট করে তার উপরে সন্দেহ করবারও কথা নয়। কিরিটিবাবু, আমিও ওই দুর্ঘটনার পর থেকে ওই কথাটাই ভাবছি, আর সেই কারণেই আপনার কাছে আমি এসেছি। আমার মন বলছে দিদিকে কেউ হত্যাই করেছে, এবং দিদির হত্যাকারীকে যদি কেউ খুঁজে বের করতে পারে তো সে একমাত্র আপনি। কিরিটিবাবু, আপনি একটু চেষ্টা করলেই জানতে পারা যাবে সত্যি ব্যাপারটা। ঠিক আছে প্রিয়বাবু, তুমি কাল এসো। আজকের রাতটা আমাকে একটু ভাবতে দাও। প্রিয়রঞ্জন চলে যেতে কৃষ্ণা বললে, আহ বেচারি, দিদিকেও খুব ভালোবাসতো, বড্ড মুষড়ে পড়েছে। কিরিটি বললে, খুবই স্বাভাবিক কৃষ্ণা। কথাটা বলে কিরিটি পাশ থেকে পাইপটা তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করলে। কৃষ্ণা উঠে পড়ল। রাত্রে রান্নার সব ব্যবস্থা করতে হবে। ঘন্টা দেড়েক বাদে ঘরে এসে ঢুকে দেখে সোফাটার উপরে হেলান দিয়ে চোখ বুজে আছে কিরিটি। ঘর অন্ধকার। ঘরের আলোটা সুইচ টিপে জেলে দিয়ে স্বামীকে ওই অবস্থায় চোখ বুজে একান্ত নিষ্ক্রিয়ভাবে বসে থাকতে দেখে কৃষ্ণা বললে, কি ব্যাপার, আলোটা জ্বালাওনি? অমন চুপচাপ বসে আছো? কে? কৃষ্ণা? বসু। মনে হচ্ছে যেন কিছু ভাবছো।
প্রিয়বাবুর কথাই ভাবছিলে নাকি? কারো কোনো ভালোবাসার ও প্রিয়জনের দুর্ঘটনা ঘটলে তার অজ্ঞাতেই তার মনের মধ্যে অনেক সময় সত্য এসে উঁকি দেয় কৃষ্ণা, তাই ভাবছিলাম। কি? প্রিয়বাবুর মনের মধ্যে যে সন্দেহটা উঁকে দিচ্ছে সেটা হয়তো মিথ্যা নয়। কিরিটির কথা শেষ হলো না, ঘরের কোণে ফোনটা বেজে উঠল। কিরিটি উঠে গিয়ে ফোনের রিসিভারটা তুলে নিল। হ্যালো, কিরিটি রায়। আমি চিত্তপ্রিয়, মিস্টার রায়, টালিগঞ্জ থানা থেকে বলছি। কি ব্যাপার মুখার্জি? আপনি নিরঞ্জনবাবুর ছোট ছেলে প্রিয়রঞ্জনকে চেনেন? হ্যাঁ, ছেলেটি আমার এখানে প্রায়ই আসা যাওয়া করে। কেন, কি ব্যাপার বলো তো? একটু আগে সে এসেছিল থানায়। কেন? আপনি তো শুনেছেন ওর মুখেই, গত পরশু ওর দিদি প্রমিলা সুইসাইড করেছে বিষ খেয়ে। স্টমাক কন্টেন্টের রিপোর্টও আজ পেয়েছি। হাইড্রোসায়ানিক অ্যাসিড বিষ পাওয়া গিয়েছে। প্রিয়রঞ্জন আমাকে বলছিল এটা নাকি আত্মহত্যা নয়, মার্ডার। আপনাকেও নাকি সে কথা সে বলেছে। তাই বলছিল। পাগল, আ সিম্পল কেস অফ সুইসাইড। মুখার্জি, বলুন। তোমার কেস রিপোর্ট আর পোস্টমর্টেম রিপোর্টটা আমাকে একবার দেখাবে? কেন দেখাবো না, আপনি দেখতে চান কি? কিন্তু সত্যি কি ব্যাপার বলেন তো? ব্যাপারটাই আমি যেন একটু ইন্টারেস্ট পাচ্ছি। তুমি কি এখন থানায় থাকবে? গেলে দেখা হবে? হ্যাঁ আছি, আসুন। ওই এলাকার থানা অফিসার হয়ে আসার পরই চিত্তপ্রিয় কতকটা যেচে গিয়ে কিরিটির সঙ্গে আলাপ করেছিলেন এবং আলাপ করে খুশি হয়েছিলেন। আলাপ হওয়ার পর মধ্যে মধ্যে পরামর্শের জন্য চিত্তপ্রিয় কিরিটির ওখানে গিয়েছেন। আধ ঘন্টার মধ্যে কিরিটি থানায় এলো। সম্পূর্ণ কেসের ফাইলটা চিত্তপ্রিয় কিরিটির সামনে ধরে দিলেন। চিত্তপ্রিয় মুখার্জি খুব মেথডিক্যাল অফিসার। কোনো কিছু তদন্তে গেলেই সব খুঁটিয়ে তদন্ত করাই তার অভ্যাস। প্রমীলা চক্রবর্তীর মৃত্যুর তদন্ত করতে গিয়েও তার কোনো ব্যতিক্রম হয়নি। মৃতদেহ ও অকুস্থানের খুঁটিনাটি বর্ণনা কিছুই তার রিপোর্টে বাদ যায়নি। মৃতদেহের গোটা কয়েক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোও তুলে নিয়েছেন। ফটোগুলো দেখতে দেখতে একসময় কিরিটি বললে, মুখার্জি, হঠাৎ তুমি মৃতদেহের এই ফটোগুলো তুলতে গেলে কেন? তোমার মনে কি তাহলে সন্দেহটা কোনো সময় এসেছিল যে কেসটা সুইসাইড না হয়ে হোমিসাইডও হতে পারে? মিথ্যা বলবো না মিস্টার রায়, তা জেগেছিল। কেন বলো তো? মৃতদেহের পজিশনটা দেখে কি? মৃতদেহের পজিশনটা দেখে তো বটেই, তাছাড়া আরও কিছু ছিল মিস্টার রায়। যেমন ওই সময় ওই বাড়িতে প্রমীলা, তার বড় ভাই সুধীরঞ্জন ও পুরানো চাকর প্রৌঢ় বামাচরণ ছাড়া আর কেউ ছিল না। ওই ঘটনার দিন বিকেল 4টে নাগাদ সে যখন বাড়ি আসে, সুধীবাবু পরদিন ভোর 4টে নাগাদ দৌড়তে যাওয়ার সময় সদর দরজাটা খোলা দেখতে পায়। যদিও রাত 11:30 নাগাদ সে বাড়ি এলে ওই বামাচরণ তাকে দরজা খুলে দেয় ও পরে বন্ধ করে দেয়। বিশেষ করে প্রমীলার ঘরের দরজাটা ও সদর দরজাটা খোলা থাকে। এই দুটোই আমার মনে কিছুটা সংশয় জাগিয়েছিল। আর কিছু অসঙ্গতি তোমার মনে হয়নি মুখার্জি? না, কিন্তু কেন বলুন তো? মানে পরের দিন সকালে সুধীরঞ্জন তার বোনকে ডাকতে গিয়ে দেখে তার ঘরের দরজা খোলা, ভেজানো রয়েছে, অথচ দরজা বন্ধ করে শোবারই তার অভ্যাস ছিল শুনলাম। এমনও তো হতে পারে সে রাত্রে প্রমীলা ঘরের দরজাটা কোনো কারণে বন্ধ করতে ভুলে গিয়েছিল শোবার আগে। না মুখার্জি, তা নয়। আমাদের সাধারণ অভিজ্ঞতাটাই বলে কেউ আত্মহত্যা করবার ডিসিশন একবার নিলে সে বাকি কাজটুকু ধীরে সুস্থে করে। কাজেই দরজা বন্ধ করবার কথাটা ভুলে যাওয়া প্রমীলার পক্ষে ঠিক যেন গ্রহণীয় মনে হচ্ছে না। তবে কি কি তবে মানে বলছিলাম, ব্যাপারটা কি তবে আত্মহত্যা নয় বলেই আপনার মনে হচ্ছে? হ্যাঁ মুখার্জি, যত ব্যাপারটা আমি ভেবেছি আমার মনে হচ্ছে যেন ইট ওয়াজ নট আ কেস অফ সুইসাইড, মানে মার্ডার। কেউ তাকে হত্যা করেছে বিষ প্রয়োগে। হ্যাঁ, কিন্তু কিন্তু জানি তুমি হয়তো বলবে কিভাবে, কখন তাহলে তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। অবশ্যই সেটা হয়তো তোমরা জানতে পারবে আর অনুসন্ধান চালালে। তবে একটা কাজ তুমি ভালো করেছো, পরিবারের খুঁটিনাটি নোট করে মৃতের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কয়েকটা ফটো তুলে রেখে। শোনো মুখার্জি, তোমার কেস রিপোর্টটা একবার রাত্রির মতো আমি নিয়ে যেতে চাই। তোমার কোনো আপত্তি নেই তো? না, আপত্তি কিসে, নিয়ে যাবে। রাত্রে আহারাদির পর কিরিটি তার বসবার ঘরে একটা সোফার উপরে বসে প্রমীলার কেস রিপোর্টটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিল দ্বিতীয়বার।
প্রথম দফায় থানায় বসে কিছুটা আলগাভাবেই কেস রিপোর্টটা পড়ে মনে হয়েছিল প্রিয়রঞ্জনের সন্দেহটা হয়তো অমূলক নয়। প্রমীলা আত্মহত্যা করেনি, তাকে সম্ভবত হত্যাই করা হয়েছে তীব্র হাইড্রোসায়ানিক অ্যাসিড বিষ প্রয়োগে। এবং কথাটা মনে উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই কিরিটির সত্যানুসন্ধান শুরু হয়ে গিয়েছিল। প্রমীলা স্টমাক কন্টেন্ট অ্যানালিসিস করে নাকি হাইড্রোসায়ানিক অ্যাসিড বিষ পাওয়া গিয়েছে। প্রমীলা ইউনিভার্সিটির ছাত্রী ছিল, কেমিস্ট্রিতে এমএসসি পড়ছিল এবং কিছু তার ছেলে বন্ধু ছিল। বিশেষ করে প্রমীলার দাদা সুধীর রঞ্জনের জবানবন্দি থেকে তার যে 3 জন বন্ধুর নাম পাওয়া গিয়েছে, যেমন শিবেন, নির্মল ও তপন জ্যোতি, তারাও এমএসসি ছাত্র কেমিস্ট্রিতে। প্রথমত এই 3 জন প্রমীলার অনেক বছরের সহপাঠী। সেই সূত্রেই হয়তো ওদের পরস্পরের মধ্যে ভাব ও ঘনিষ্ঠতা কিছুটা গড়ে উঠেছিল। এমনও তো হতে পারে, কিরিটির মনে হয় ওই 3 জনের কারোর সঙ্গে প্রমীলার ঘনিষ্ঠতা বিশেষ একটা পর্যায়ে পৌঁছেছিল। মৃত্যুর কোনো সূত্র হয়তো সেখানেও জট পাকিয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, ওদের 3 জনেরই প্রমীলাদের গৃহে গতিবিধি ছিল। সেদিক দিয়ে মধ্যে মধ্যে ওরা প্রমীলার গৃহে যাতায়াত করলে কোনো রকম সন্দেহ সেখানে সহজে না আসারই কথা কারো মনে। তৃতীয়ত, প্রমীলার মতো মেয়ের মনের মধ্যে যদি কোনো রকম দ্বন্দ্ব জেগেই থাকতো ওদের কাউকে ঘিরে, এবং যেটা এক্ষেত্রে জানা একান্ত প্রয়োজন। তাই হলেই বা প্রমীলা হঠাৎ আত্মহত্যা করতে যাবে কেন? বিশেষ করে প্রিয়রঞ্জন তার দিদি সম্পর্কে যা বলেছে তাতে করে ব্যাপারটার সম্ভাবনা খুবই কম। চতুর্থত, মৃতদেহের পজিশন। খোলা ঘরের দরজা ও পরের দিন সকালে খোলা সদর দরজাটা, বাড়িতে মাত্র 3 জনের উপস্থিতি। সমগ্র ব্যাপারটা যেন হত্যার দিকেই অঙ্গুলি নির্দেশ করছে। পরের দিন সকালেই কিরিটি রিপোর্টটা জঙ্গলির হাত দিয়ে থানায় চিত্তপ্রিয়র কাছে পাঠিয়ে দিল। কোথাও বের হলো না সারাটা দিন। সন্ধ্যার মুখে প্রিয়রঞ্জন এলো। এসো প্রিয়বাবু। আপনি বলেছিলেন আজ আসতে? হ্যাঁ, বসো। তুমি ঠিকই বলেছিলে প্রিয়বাবু, ব্যাপারটা মনে হচ্ছে আত্মহত্যা নয়। আপনি মানে আপনারও তাহলে ধারণা যে আমার দিদিকে হত্যাই করা হয়েছে? হ্যাঁ, তোমার সঙ্গে আমিও একমত। কৃষ্ণা ঘরে এলো ওই সময়, তার দুহাতে কাচের গ্লাসে ঠান্ডা বেলের শরবত। হঠাৎ ওই সময় প্রিয়রঞ্জন গ্লাসে বেলের শরবত দেখে বলে উঠল, কিরিটিবাবু, আপনাকে একটা কথা বোধহয় আমার বলা প্রয়োজন। কিরিটি গ্লাসে চুমুক দিতে দিতে বললে, নাও বেলের শরবতটা আগে খেয়ে নাও, তারপর কথা হবে। কৃষ্ণের হাত থেকে শরবতের গ্লাসটা নিয়েও চুমুক দিল না প্রিয়রঞ্জন। সেটা সামনে টেবিলের উপর নামিয়ে রেখে বললে, দিদি যেদিন মারা যায়, অর্থাৎ সেই দুর্ঘটনার দিন দিদি 4টের সময় বাড়ি আসার ঘন্টাখানেক পরেই নির্মলদা আমাদের বাড়িতে আসে। জানলে কি করে কথাটা? কিরিটির প্রশ্ন। আমাদের বাড়ির যে পুরনো চাকর বামাচরণদা, সেই গতকাল রাত্রে আমাকে বলেছিল। কেবল নির্মলদাই নয়, দিদির কাছে আরও একজন এসেছিল সে রাত্রে। কে সে? বিকেল থেকে বামাচরণদা জ্বর হয়েছিল বলে নিচে নিজের ঘরে শুয়েছিল। তখন কত রাত ঠিক বামাচরণদা বলতে পারল না। কলিং বেল বাজতেই সে উঠে গিয়ে সদর খুলে দেয় এবং সিঁড়ির প্যাসেজের আলোটা আগের দিন রাত্রে যে নষ্ট হয়ে গিয়েছিল তা সে জানত না। কাজেই অন্ধকারে কে এলো তাকে স্পষ্ট দেখতে পায়নি। তবে তার গলার স্বর শুনে ওর মনে হয়েছিল তপনদা। দিদির আর একজন বন্ধু তপনদা উপরে চলে যায়। তারপর নির্মলদা বোধহয় রাত 10টা নাগাদ চলে যান। বামাচরণদা টের পেয়েছিল, কারণ দিদি এসেছিল নিচে দরজা বন্ধ করে দিতে। আর তপনবাবু, তিনি কখন যান? বামাচরণদা বলতে পারে না। আচ্ছা, সে রাত্রে তোমার দাদা সুধীরবাবু কখন বাড়ি ফেরেন প্রিয়বাবু? দাদা রাত 11:30 নাগাদ ফিরে আসে। তাকে কে দরজা খুলে দিয়েছিল? বামাচরণদা। পরের দিন যে সকালবেলা সদর দরজাটা খোলা ছিল সে সম্পর্কে বামাচরণ কিছু জানে? বামাচরণদা তো কিছু বলেনি সে সম্পর্কে। বামাচরণ কিছু বলেনি? না, আমিও জিজ্ঞেস করিনি। প্রিয়বাবু বলুন, বামাচরণ এখন কি করছে? জ্বর হয়েছে, শুয়ে আছে। জানেন কিরিটিবাবু, আপনার এখানে যখন আসছি পথে নির্মলদার সঙ্গে দেখা। নির্মলদা আমাকে দেখতে পেয়ে কেমন যেন আমার মনে হয় পালিয়ে গেল। কেন পালিয়ে যাবে কেন? মনে হলো তাই বললাম।
নির্মলবাবুর সঙ্গে একবার দেখা করা দরকার, হয়তো অনেক প্রয়োজনীয় তথ্য তিনি আমাদের দিতে পারবেন। যাবেন, দেখা করবেন? নির্মলদাকেও দেখে এলাম, বাড়িতেই ঢুকলেন, এখন হয়তো বাড়িতেই আছেন। যাবেন তার বাড়িতে? চলো একবার দেখাই যাক, যদি দেখা হয়ে যায় কিছু জানতে পারা যায়। নির্মলদের বাড়ির নিচের বৈঠকখানায় বসতে বলেছিল প্রিয়রঞ্জন, কিন্তু কিরিটি বসলে না। আমি নিচের রাস্তায় অপেক্ষা করছি, তুমি যাও, পারো তো নির্মলবাবুকে নিয়ে এসো। প্রিয়রঞ্জন দোতলায় নির্মলের ঘরে গিয়ে কিরিটির কথা বলতেই সে বললে, সে কি, রাস্তায় তাকে দাঁড় করিয়ে রেখে এসেছো কেন? নিচের বৈঠকখানা বসাতে পারলে না? বলছিলাম, কিন্তু এলেন না, রাস্তাতেই দাঁড়িয়ে রইলেন। কিন্তু কি ব্যাপার বলো তো প্রিয়, উনি হঠাৎ আমার সঙ্গে দেখা করতে চান কেন? তা তো জানি না, আজই বলছিলেন আপনার সঙ্গে একটু আলাপ করতে চান, তাই নিয়ে এসেছে। আচ্ছা চলো। নির্মল একটা শার্ট গায়ে চাপিয়ে স্যান্ডেলে পা গুলিয়ে নিচে নেমে এলো। রাস্তার এক পাশে দাঁড়িয়েছিল কিরিটি। নির্মল বললে, শুনলাম প্রিয়র কাছে আপনি আমার সঙ্গে আলাপ করতে চান, আসুন বাড়ির মধ্যে। না নির্মলবাবু, বরং আপনার যদি আপত্তি না থাকে তো চলুন না, বড় রাস্তার ধারে পার্কটায় গিয়ে বসা যাক। পার্কে? বেশ, চলুন। তিনজন পার্কে এসে একটা বেঞ্চিতে বসলো। রাত প্রায় 7:45 হবে। গ্রীষ্মের রাত্রেই 7:45, সন্ধ্যা বললেও চলে। পার্কে তখন অনেক লোক। যে বেঞ্চটায় ওরা বসলো সে জায়গাটা একটু অন্ধকার। কিছুক্ষণ স্তব্ধতার পর নির্মলী বললে, কি বিষয়ে আপনি আমার সঙ্গে আলাপ করতে চান বলুন তো কিরিটিবাবু? নির্মলের কণ্ঠস্বরে খানিকটা দ্বিধা ও খানিকটা উৎকণ্ঠা যেন প্রকাশ পায়। আচ্ছা নির্মলবাবু, প্রিয়রঞ্জনের দিদি প্রমীলা দেবী তো আপনার সহপাঠী ও বিশেষ পরিচিত ছিলেন। হ্যাঁ, কিন্তু সে কথা কেন? আচ্ছা, তার মৃত্যুর ব্যাপারটা আপনার কি মনে হয়? নিশ্চয়ই শুনেছেন প্রমীলা আত্মহত্যা করেছে। পুলিশের কিন্তু ধারণা তা নয়, তাই নাকি? হ্যাঁ, তাদের ধারণা কেসটা সুইসাইড নয়, হোমিসাইড, হত্যা করা হয়েছে তাকে। সে কি, আপনি কি বলছেন কিরিটিবাবু? শুধু পুলিশের নয়, আমাদের এই প্রিয়বাবু ও আমারও ধারণা তাই। তাকে ব্রুটালি মার্ডার করা হয়েছে। না না, অ্যাবসার্ড, হতেই পারে না। তাকে কে আবার হত্যা করতে যাবে, আর কেনই বা হত্যা করবে? কে হত্যা করতে পারে তাকে, আর কেনই বা হত্যা করেছে সেটা যদিও অবশ্যই এখনো পর্যন্ত জানা যায়নি, তাহলে হত্যাকারীকে ধরা দিতেই হবে। যাক সে কথা, আপনার সঙ্গে তো তার পরিচয় ও যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। আর শুধু তাই নয়, পুলিশ জানতে পেরেছে দুর্ঘটনার রাত্রে আপনি তার ওখানে রাত 10টা পর্যন্ত ছিলেন। কে কে বললে সে কথা? কার কাছ থেকে পুলিশ কথাটা জানলো? তারা জেনেছে, আর কথাটা যে মিথ্যা নয় সে তো আপনিও স্বীকার করলেন। নির্মল একেবারে চুপ। কয়েকটা মুহূর্তের জন্য একটু স্তব্ধতা। নির্মলবাবু, কিরিটি তার প্রশ্নটা আবার পুনরাবৃত্তি করল। বেলা 5টা কি 5:30 নাগাদ আপনি প্রমীলার বাড়ি যান, তাই না? হ্যাঁ। কতক্ষণ ছিলেন? রাত 10:30টার কিছু পরে চলে যাই। সে রাত্রে আর কেউ প্রমীলার ওখানে গিয়েছিল কি? হ্যাঁ, তপন জ্যোতি, সে রাত 7টা নাগাদ এসেছিল। তপনবাবু কখন চলে যান? রাত 10টা নাগাদ। তারপর তাহলে আপনি যান? হ্যাঁ। দরজা বন্ধ করতে প্রমীলা কি আপনার সঙ্গে নিচে এসেছিলেন? না না তো। তবে কে দরজা বন্ধ করলো? প্রমীলা বলেছিল সেই একটু পরে গিয়ে দরজা বন্ধ করে দেবে। কেন? বামাচরণকে বললেন না কেন সদর দরজাটা বন্ধ করে দিতে? তার জ্বর হয়েছিল, সেই ঘরে শুয়েছিল। বাড়ির সদর দরজাটা অত রাত্রে অমন অরক্ষিতভাবে রেখে চলে গেলেন? প্রমীলাকে কথাটা বলেছিলাম, কিন্তু সে বললে কোনো ক্ষতি হবে না। আপনি যখন চলে আসেন তখন প্রমীলা কি করছিলেন? সে রাত্রে স্নান করতো, বাথরুমে স্নান করতে ঢুকেছিল তখন। Was she expecting someone else that night? অত রাত্রে কাকে আবার সে এক্সপেক্ট করবে? বোধহয় তখনও তার দাদা সুধীবাবু ফেরেননি, তাই দরজাটা সঙ্গে সঙ্গে নিচে গিয়ে বন্ধ করেনি। নির্মলবাবু, একটা কথা, প্রমীলার উপরে আপনার কোনো দুর্বলতা, মানে ভালোবাসতাম কিনা তাই জিজ্ঞেস করছেন তো? হ্যাঁ। না, আমার কোনো দুর্বলতাই তার প্রতি ছিল না। আপনাদের আর 2 সহপাঠী, শিবেনবাবু ও তপনজ্যোতিবাবু? বলতে পারবো না। আচ্ছা, প্রমীলা দেবীর হত্যার ব্যাপারে কাউকে আপনি সন্দেহ করেন? না, তাছাড়া তাকে হত্যা করা হয়েছে কথাটা এখনো আমার কাছে রীতিমতো অবিশ্বাস্য বলেই মনে হচ্ছে। আর একটা কথা, সেদিন অত সকালে হঠাৎ আপনি প্রমীলাদের বাড়িতে গিয়েছিলেন কেন?
একটু যেন চুপ করে থেকে নির্মল বললে, ব্যাপারটা রাদার একটু ফানি। কিরকম? সকালবেলা হঠাৎ শিবেন আমাকে ফোন করে বলে তাকে নাকি একটু আগে আমি ফোন করে বলেছি প্রমীলা আত্মহত্যা করেছে, অথচ আমি সকালে কাউকে ফোনই করিনি। তা কি জবাব দিলেন তাকে? ওই কথাই বললাম ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখছিল, কিন্তু ফোন ছেড়ে দেওয়ার পরও কথাটা যেন আমি ভুলতে পারলাম না, আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তারপর ওই সময় বাইরের বারান্দায় এসে দাঁড়াতেই নজরে পড়লো প্রমীলাদের বাড়ির সামনে একটা কালো পুলিশ ভ্যান দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গেই যেন আমার একটু শিবেনের ফোনের কথাটা মনে পড়ল। প্রমীলা সুইসাইড করেছে। আমার মনের মধ্যে কিরকম একটা আশঙ্কা জাগে। আমি তক্ষুনি জামাটা গায়ে দিয়ে বের হয়ে পড়ি। তারপর যা যা ঘটেছিল নির্মল বলে গেল কিরিটিকে। ধন্যবাদ নির্মলবাবু, আপাতত আর আমার কিছু জিজ্ঞাসা নেই, চলুন ওঠা যাক। কিরিটি বাবু বলুন, আপনি কি সত্যিই মনে করেন যে প্রমীলাকে? নির্মল কথাটা বলতে বলতে থেমে যান। হ্যাঁ নির্মলবাবু, তাকে কেউ হত্যাই করেছে। একটা কথা নির্মলবাবু, বলুন। শিবেনবাবু ও তপনজ্যোতিবাবুর সঙ্গে আমি একটু কথা বলতে চাই। একটু ব্যবস্থা করতে পারবেন? কেন পারবো না, কবে দেখা করতে চান বলুন। এক কাজ করুন না, কাল বাদে পরশু একটিবার আসুন না 3 বন্ধুতে আমার বাড়িতে বিকেলে। একত্রে চা পান করতে করতে আলাপ আলোচনা করা যাবে। কি অসুবিধা আছে কিছু? না, অসুবিধা আর কি। নির্মল পার্ক থেকে বের হয়ে অন্যদিকে হাঁটতে শুরু করলো। প্রিয়বাবু, তোমার দাদা এখন বাড়িতে আছেন বোধহয়? হ্যাঁ, দাদা বাড়িতেই আছে। দিদির মৃত্যুর পর দাদা খুব গম্ভীর হয়ে গিয়েছে। আগে আগে ফিরতো রাত 10টায় 10:30টায়। এই কদিন দেখছি সন্ধ্যার আগে ফিরে আসে। তাহলে চলো, রাত এখনো খুব বেশি হয়নি, তোমার দাদার সঙ্গে একবার দেখা করে আসি। চলুন না। প্রিয়রঞ্জন মিথ্যা বলেনি। প্রমীলার আকস্মিক মৃত্যুর ব্যাপারটা প্রিয়দের বাড়িতে সত্যিই যেন প্রত্যেকের মনে একটা প্রচণ্ড আঘাত এনেছিল, এবং আঘাতটা যেন সকলকে কেমন একেবারে বিমূঢ় করে দিয়েছিল। প্রমীলা যেন সংসারটার মধ্যে একটা আনন্দের মণি ছিল। তার সদাচঞ্চল হাস্যমুখর স্বভাবটার জন্য বাড়িতে প্রত্যেকেই তাকে সত্যি ভালোবাসত। কিরিটির সঙ্গে আলাপ প্রসঙ্গে সুধীরঞ্জন সেই কথাগুলোই বলতে বলতে একসময় বললে, আমি এখনো ভাবতে পারছি না কিরিটিবাবু, প্রমীলা আত্মহত্যা করলো কেন? সুধীবাবু, কথাটা আপনাকে না বললে অন্যায় হবে তাই বলছি। আমার এবং পুলিশেরও ধারণা আপনার বোন প্রমীলা দেবী আত্মহত্যা করেননি, তাকে কেউ হত্যা করেছে। কি বলছেন আপনি? না না, তা কি করে হবে? প্রমীলাকে কেউ হত্যা করেছে? হ্যাঁ, নিষ্ঠুরভাবে হত্যা করেছে। কিন্তু কে? কে হত্যা করবে তাকে, আর কেনই বা হত্যা করবে? সে কথাটা নিশ্চয়ই জানা যাবে, জানতে আমরা পারবো। আর সেই কারণে কয়েকটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই। সুধীরঞ্জন কিছুক্ষণ চুপ করে রইল। একসময় ধীরে ধীরে বললে, বেশ প্রিয়, তুই এ ঘর থেকে যা। না সুধীরবাবু, ওর যাওয়ার দরকার নেই, ও এই ঘরেই থাকুক। কিন্তু ও সব জানে সুধীরবাবু। আর তাছাড়া প্রমীলা দেবীকে যে হত্যা করা হয়েছে কথাটা ওরই কিশোর মনে প্রথম জাগে, এবং আমার কাছে গিয়ে সব কথা বলায় আমার মনের মতো একটা সন্দেহ দেখা দেয়। আমি ভাবতে শুরু করি, প্রিয় প্রিয় আপনাকে বলেছে যে প্রমীলা আত্মহত্যা করেনি, তাকে কেউ হত্যা করেছে? হ্যাঁ। যাক, আমার যা জিজ্ঞাসা তাই এবার বলি। সে রাত্রে আপনি কখন বাড়ি ফিরে আসেন? রাত 11:30 নাগাদ। কি করে বুঝলেন যে তখন রাত 11:30? উপরে এসে যখন জামা কাপড় ছাড়ছি হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত 11:30। রাত্রে কে আপনাকে দরজা খুলে দিয়েছিল? বামাচরণদা। আপনার ফিরতে অত রাত হয়েছিল যে সেদিন? এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। বামাচরণ আর প্রমীলা দুজনকেই আমি বলে গিয়েছিলাম যে ফিরতে রাত হবে আমার। আপনি তো 3তলার ঘরে থাকেন। সিঁড়ি দিয়ে উঠতেই বাঁ হাতি দোতলায় প্রমীলা দেবীর ঘর। সে ঘরের দরজাটা তখন খোলা ছিল না বন্ধ ছিল? মনে আছে নিশ্চয়ই আপনার? মনে আছে বইকি, ঘরের দরজা বন্ধ ছিল, তবে জানালা পথে আলো দেখা যাচ্ছিল। তাতেই ভেবেছিলাম প্রমীলা হয়তো তখনও জেগেই আছে। ডাকেননি বোনকে, বা সাড়া দেননি? না, অত রাত্রে আমি আর তাকে ডিস্টার্ব করিনি, কারণ ইদানিং তো পরীক্ষার জন্য রাত জেগে পড়াশোনা করত। পরের দিন সকালে কখন ওঠেন আপনি? বরাবরের মতো ভোর 4টে। উঠে দৌড়াতে যাই পার্কে। এবার মনে করে বলুন তো, ভোর রাত্রে যখন পার্কে দৌড়াতে যান তখন আপনার বোনের ঘরের দরজা বন্ধ ছিল কিনা? তাকাইনি দরজার দিকে। জানালা পথে রাত্রের মতো আলো দেখতে পেয়েছিলেন? ঠিক বলতে পারবো না, কারণ বোধহয় জানলার দিকে তাকাইনি। এবার বলুন, নিচের দরজাটা হাহা করে খোলা ছিল না ভেজানো ছিল?
খোলা এবং ভেজানো ছিল। ভেজানো ছিল? হ্যাঁ। তার দরজাটা খোলা আছে কেন, কিছু মনে হয়নি আপনার? না, ভেবেছিলাম গত রাত্রে হয়তো আমি আসার পর বামাচরণদা দরজাটা বন্ধ করতে ভুলে গেছে ঘুমের ঘরে। কারণ বরাবরই একটু বেশি ঘুম কাতুরে। তা আপনি যে অত সকালে বের হয়ে যেতেন, দরজাটা কে বন্ধ করতো? আমি বাইরে থেকে একটা তালা লাগিয়ে যাই বরাবর। দরজাটা তাহলে আপনি ভেজানোই দেখেছিলেন? হ্যাঁ। আর সকালে পার্ক থেকে ফিরে এসে প্রমিলা দেবী চা আনছেন না বলে তাকে ডাকতে গিয়ে দেখেছিলেন তার ঘরের দরজাটা খোলা, কেবলমাত্র ভেজানো ছিল, তাই না? হ্যাঁ। তাহলে প্রমিলা দেবী শোভা ঘরের দরজা ও সদর দরজাটা দুটোই খোলা ছিল। নির্মলবাবু রাত 10:30 নাগাদ চলে গিয়েছিলেন, অবশ্যই যদি তিনি সত্য বলে থাকেন। নির্মল রাত্রে এসেছিল নাকি? ওই সেরকম কিছু তো সেদিন সে বললে না। সুধীরঞ্জন বললে, পুলিশের ভয়েই বোধ হয় বলেননি। তাছাড়া কেবল নির্মলই নয়, আরও একজন সে রাত্রে এসেছিলেন। বামাচরণ তাকে দরজা খুলে দিয়েছিল। কে এসে? বামাচরণও অবশ্য সে কথা পুলিশের কাছে বলেনি, পরে বলেছে প্রিয়বাবুকে। সে নাকি প্রমিলা দেবীর আর এক বন্ধু, তপন জ্যোতি। কিরিটি একটু থেমে আবার বললে, বামাচরণের সেদিন জ্বর হয়েছিল, তাই নির্মলবাবু যখন সে রাত্রে এখান থেকে চলে যান, আপনার বোনই নিচে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। কথা হচ্ছে এখন, তাহলে সে রাত্রে তপনবাবু কখন চলে গিয়েছিলেন? আপনার রাত্রি 11:30 ফিরবার আগে না পরে? তাছাড়া এর মধ্যে আরও একটা কথা আছে সুধীরবাবু। কি? সুধীরঞ্জন কিরিটির মুখের দিকে তাকালো। প্রমিলা দেবী রাত্রে যখন নিচে দরজা বন্ধ করতে আসেন, তখন দুজনের কথাবার্তা বামাচরণের কানে গিয়েছিল। তাতে করে তার মনে হয়েছিল প্রমিলার সঙ্গে সে সময় নির্মলবাবুই ছিলেন। শুধু গলাটাই শুনেছে, চোখে দেখেনি তিনি যে নির্মলবাবুই, অন্য কেউ নয়। তারও অকাট্য প্রমাণ আমাদের হাতে কিছু নেই। প্রিয়রঞ্জন ওই সময় বললে, কিন্তু নির্মলদা তো বলেছিলেন যে তিনি। ঠিকই প্রিয়বাবু, কিন্তু নির্মলবাবুর কথাটা যে সত্যি তারই বা প্রমাণ কি? প্রিয়রঞ্জন বললে, কিন্তু মিথ্যে সে বলবে কেন? নিজেকে বাঁচাতে। তবে তবে কিরিটিবাবু আপনি কি মনে করেন? প্রিয়রঞ্জনকে বাধা দিয়ে কিরিটি বলে, সেদিন রাত্রে তোমার দিদির কাছে দুজন ছিলেন প্রিয়বাবু। একজন বিকেল 5টায় এসেছিলেন, তিনি নির্মলবাবু, আর দ্বিতীয়জন তপন দা। হতেও পারে, নাও হতে পারে। মানে মানে তিনি তপনজ্যোতিবাবু হতে পারেন বা অন্য কেউ হতে পারে প্রিয়বাবু। কিন্তু নির্মলদা তো বললেন যে তপন দা। তার কথা অকাট্য সত্য বলেই বা মেনে নেব কি করে? তবে এটা ঠিক, ওই দুজনের মধ্যেই একজন তোমার দিদিকে হত্যা করেছে বিষ প্রয়োগে। না না, কি বলছেন আপনি কিরিটিবাবু? প্রিয়বাবু, এখনো তুমি ছেলে মানুষ, তুমি বুঝবে না। যাক সে কথা, বামাচরণকে একবার ডাকো তো এ ঘরে প্রিয়বাবু। একটু পরে বামাচরণকে প্রিয়রঞ্জন ডেকে নিয়ে এলো ঘরে। রোগা ঢ্যাঙা লোকটা, গায়ের রং মিশমিশে কালো, মাথার চুলের প্রায় 2-3 অংশ পাকা। বয়স 60 থেকে 65-র মধ্যে হবে বলেই মনে হয়। সুধীরঞ্জন বললে, বামাচরণ দা, উনি যা জিজ্ঞাসা করেন তার জবাব দাও। বামাচরণ নিঃশব্দে একবার ভীত চোখে কিরিটির মুখের দিকে তাকায়। তোমার নাম বামাচরণ? কিরিটির প্রশ্ন। আগে কর্তা বামাচরণ পারুই। এ বাড়িতে তুমি অনেকদিন আছো? তা কর্তা 40 বছরেরও বেশি। আচ্ছা বামাচরণ, যে রাত্রে তোমার দিদিমণি মারা যায় সে রাত্রে তোমার তো জ্বর জ্বর ভাবছিল। আগের 2 দিন থেকেই শরীরটা কর্তা আমার ভালো যাচ্ছিল না, জ্বর জ্বর ভাব একটা। ওই দিন বিকেলের দিকে এ পাড়ায় নির্মলবাবু তোমার দিদিমণির কাছে এসেছিলেন? হ্যাঁ। আর কে এসেছিলেন সন্ধ্যার পর? দিদিমণির আর এক বন্ধু, তপন বাবু। তুমি তাকে ঠিক চিনতে পেরেছিলে? কারণ প্যাসেজের আলোটা ফিউজ হয়ে যাওয়াতে প্যাসেজে আলো ছিল না। অন্ধকারে চিনলে কি করে? ভালোভাবে তো তাকে দেখতেও পাওনি। না, মানে মনে হয়েছিল তপন বাবু। মনে হয়েছিল? তার সঙ্গে কথা বলেছিলে? না। কথাও বলনি? না। কেন? দিদিমণি বলেছিল তপনবাবুর আসবার কথা আছে, তিনি এলে তাকে যেন ওপরে পাঠিয়ে দিই। আমি ভেবেছিলাম তপনবাবুই বুঝিয়ে এসেছেন, তাকে আমি উপরে চলে যেতে বলি। তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠে যান, আমি তখন আবার দরজাটা বন্ধ করে নিজের ঘরে ঢুকে শুয়ে পড়ি। আচ্ছা বামাচরণ,
তোমার দিদিমণি যখন আবার রাত্রে নিচে এসেছিলেন তপনবাবু চলে যাওয়ার সময়, তখন তুমি তোমার দিদিমণি ও তপনবাবুর গলা শুনেছিলে, তাই না? হ্যাঁ। মানে গলা শুনে মনে হয়েছিল তোমার তপনবাবু, তাই তো? হ্যাঁ। এবার বলো তো, তপনবাবু কখন আসে আর তখন কটা হবে? নির্মলবাবু আসার বোধ হয় ঘন্টা 2 পরে। অত রাত্রে তপনবাবু এসেছিলেন? হ্যাঁ। আর তোমার বড় দাদাবাবু? তারও প্রায় ঘন্টা 1.5-2 পরে বাড়ি ফিরেছেন। তা নির্মলবাবু তখন ছিলেন? ছিলেন কিনা জানি না, কারণ নির্মলবাবু সে রাত্রে কখন যান আমি জানি না, টের পাইনি, ঘুমিয়েছিলাম। দাদাবাবু ডাকে ঘুম ভাঙে। কীর্তি যেন কতকটা স্বগতোক্তির মতোই বলে, তাহলে দেখা যাচ্ছে রাত 7টা থেকে 8টার মধ্যে কোনো এক সময় তপনবাবু এসেছিলেন এ বাড়িতে। এখন কথা হচ্ছে তিনি কখন চলে গেলেন, সে যা বলছে সেই সময়ই না আরও পরে? সুধীবাবু আসার পরে? কি বলছেন কিরিটবাবু? সুধীরঞ্জন প্রশ্ন করল। ভাবছি নির্মলবাবু আপনার আসার আগেই চলে গিয়েছিলেন সে রাত্রে, না আপনি আসার পরে? আগে যদি গিয়ে থাকেন তো কে সদর দরজাটা সে রাত্রে বন্ধ করেছিল? একমাত্র হতে পারে প্রমীলা দেবী। আর তা যদি না হয়ে থাকে তো ঠিক আছে, বামাচরণ তুমি যেতে পারো। বামাচরণ চলে গেল। কিরিটিও সে রাত্রের মতো বিদায় নিল। সেই রাত্রেই আহারাদির পর বাইরের ঘরে পাইপ টানতে টানতে অন্যমনস্ক হয়ে একটা সোফায় বসে কিরিটি, আর তার মুখোমুখি অন্য সোফাটায় বসে কৃষ্ণা। কৃষ্ণাই একসময় প্রশ্ন করে, তখন থেকে কি এত ভাবছো? ভাবছি কৃষ্ণা, সেদিন নির্মল ও তপন কেন এসেছিল প্রমীলার ওখানে? হয়তো ভালোবাসার টানে। ভালোবাসার টানে কথাটা যে আমার মনে হয়নি কৃষ্ণা তা নয়, কিন্তু তাতে করে ব্যাপারটা বেশ একটু জটিল হয়ে দাঁড়ায়। ভালোবাসার ব্যাপারটা যে অনেক সময় সত্যিই জটিল হয় তা তো তুমি জানো। জানি, কিন্তু এক্ষেত্রে তাহলে ত্রিকোণ টানা পড়েন, তপনজ্যোতি, নির্মলচন্দ্র ও শিবেন্দ্র কুমার, তিনজনেই মনে হচ্ছে তাহলে ভালোবাসতো প্রিয়বাবুর দিদিটিকে, নচেত অত রাত্রে যাতায়াত সম্ভব নয়। শিবেনবাবুর সঙ্গে তোমার দেখা হয়েছে? না, আর একটা কথা ভাবছি। কি? আচ্ছা, নির্মলবাবুকে ফোন করে বললে কেমন হয় যে তারা 3 বন্ধু যেন কাল সন্ধ্যার পর আমার এখানে আসার ব্যবস্থা করেন, তাতে করে আলোচনাটা সামনাসামনি হতে পারে 3 বন্ধুর উপস্থিতিতেই। একটা ফয়সালা করতে চাও? না না, ফয়সালা না হলেও কিছু আলোক সম্পাদ তো ব্যাপারটার উপরে হতে পারে। বেশ তো, চেষ্টা করে দেখো। কিন্তু সত্যিই কি মনে করছো ওদের 3 জনের মধ্যেই কেউ একজন প্রমীলার হত্যাকারী? এতটা এই মুহূর্তে না ভাবলেও ওরা 3 জন আমার মনের মাঝখানে যেন সর্বক্ষণ ঘোরাফেরা করছে। তাছাড়া কেন যেন আমার মনে হচ্ছে তুচ্ছ, অতি তুচ্ছ কারণে প্রিয়বাবু দিদিকে হয়তো প্রাণটা দিতে হয়েছে। যাকগে, রাত অনেক হয়েছে, এবার শোবে চলো, কৃষ্ণা বললে। তুমি যাও, আমি আসছি। কৃষ্ণা আর দাঁড়ালো না। কিরিটি একটু পরে উঠে এসে খোলা জানালাটার সামনে দাঁড়ালো। প্রমীলাকে যেই হত্যা করে থাকুক বিষ প্রয়োগে, হত্যার কোনো বিশেষ কারণ সে সত্যিই খুঁজে পাচ্ছে না। প্রমীলা সম্পর্কে যতটুকু জানা গিয়েছে, মেয়েটি হাসি খুশি ও যাকে বলে আনন্দময়ী ছিল। যদি ওই 3 জনের কারো সঙ্গে ভালোবাসায় পড়েই থাকে, বা ওরা 3 জনেই যদি ওই মেয়েটিকে ভালোবেসে থাকে, তার মধ্যে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু নেই। তাছাড়া নির্মলের সঙ্গে দেখা হয়েছে আর কথাও হয়েছে, কিন্তু তার কথাবার্তা থেকে এমন কিছু পাওয়া যায়নি যাতে তার থেকে প্রমাণ হতে পারে যে নির্মল প্রমীলাকে ভালোবাসত। অবশ্যই কিরিটিও সে ধরনের প্রশ্ন তাকে করেনি। কাল যদি ওদের 3 জনকে একত্রে পাওয়া যায় তো কৌশলে সে কথাটা জানবার চেষ্টা করতে হবে, কিন্তু তা কি সম্ভব হবে? নির্মলের কথায় ওরা কি এখানে আসবে? তার চাইতে নির্মলের কাছ থেকে তপন শিবিরের ঠিকানা জোগাড় করে কাল সকালে তাদের সঙ্গে আলাদা আলাদাভাবে দেখা করাই বোধহয় যুক্তিসঙ্গত হবে। নির্মলের কাছ থেকে পরের দিন ঠিকানা সংগ্রহ করে নিয়ে কিরিটি সকালেই ফোন করে। একজন থাকে দেওদার স্ট্রিটে, অন্যজন তালতলায়। প্রথমে কিরিটি সকাল 9টা নাগাদ তপনের ওখানেই গেল দেওদার স্ট্রিটে। একটা 5তলা ফ্ল্যাট বাড়ির দোতলার একটা ফ্ল্যাট। তপন তার মামা মামির কাছ থেকে পড়াশোনা করে, বরাবর ব্রিলিয়েন্ট রেজাল্ট। বিএসসিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিল, এবং শুধু পড়াশোনাতেই নয়, খেলাধুলাতেও সে একজন চৌকস। নির্মলের কাছ থেকেই তার বন্ধু তপনের মোটামুটি পরিচয় পেয়েছিল কিরিটি। তখন বাড়িতেই ছিল এবং কলিং বেলের শব্দে সেই দরজা খুলে দেয়। আপনি কাকে চান? তপন বাবুকে, কিরিটি বললে। আমারই নাম তপন চ্যাটার্জি,
কিন্তু আপনাকে চিনতে না পারলেও মনে হচ্ছে চেনা চেনা। সে হতে পারে, আমার ছবি দেখেছেন তাই। কিরিটি মৃদু হেসে বললে, ছবি? আমার নাম কিরিটি রায়। কি আশ্চর্য! নমস্কার, আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আসুন, ভিতরে আসুন। বলতে বলতে দরজার কপাট দুটো একেবারে টান টান করে খুলে দিয়ে সাদর আহ্বান জানালো। কিরিটি দেখছিল তপনজ্যোতিকে। 23-24-এর মধ্যে বয়স হবে। নির্মল তার পরিচয় দিতে সামান্য অত্যুক্তিও করেনি। লম্বায় খুব বেশি না হলেও তার সুগঠিত পেশল দেহ সত্যি যেন দৃষ্টি আকর্ষণ করে প্রথম দর্শনে। গায়ের রং উজ্জ্বল শ্যাম, মাথায় কোঁকড়ানো চুল, কিছুটা এলোমেলো। যেমন সুন্দর বুদ্ধিদীপ্ত বড় বড় দুটি চোখ, তেমনি ললাট ও দৃঢ়বদ্ধ চিবুক। চোখে কালো মোটা সেলুলয়েড ফ্রেমের চশমা, পরনে পায়জামা পাঞ্জাবি। ঘরটা বোধ হয় ড্রয়িং রুম হিসাবেই ব্যবহৃত হয়। সোফা সেট পাতা, এক কোণে একটা রেডিওগ্রাম। রেডিওতে তখন কার যেন সেতার বাদন চলছিল। আসুন বসুন মিস্টার রায়। আমার মামিমা থাকলে আপনাকে দেখে খুব খুশি হতেন, কিন্তু আজ শনিবার, মামিমা কালীঘাটে পুজো দিতে গেছেন। আনন্দে অনর্গল কথা বলে যায় তপন। কিরিটি একটা সোফায় উপবেশন করার পর তপনজ্যোতি বললে, তারপর বলুন তো হঠাৎ আমার কাছে কেন মিস্টার রায়? কিছু খবরাখবর নেওয়ার জন্যই আপনার কাছে এসেছি তপনবাবু। কিরিটি বলল, খবরাখবর? কি ব্যাপার? আপনার সহপাঠিনী ও দীর্ঘদিনের পরিচিত প্রমীলা দেবী। প্রমীলা? সে সে তো সুইসাইড করেছে। হ্যাঁ, তার মৃত্যুর সংবাদটা আমার অজানা নয়। চোখে মুখে খানিকটা বিস্ময় ও উদ্বেগ নিয়ে তখন চেয়ে আছে তপন কিরিটির মুখের দিকে। কিরিটি বললে, আপনি বোধহয় এখনো জানেন না তপনবাবু। প্রমীলার মৃত্যুর ব্যাপারটা পুলিশ ঠিক আত্মহত্যা বলে মনে করছে না। তবে কি? তাকে হাইড্রোসায়ানিক অ্যাসিড বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। হত্যা? হ্যাঁ, তাকে খুন করা হয়েছে। কিন্তু তা কি করে হবে? কে তাকে হত্যা করবে? সেই ব্যাপারে অনুসন্ধানের জন্যই আপনার কাছে আমি এসেছি। আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না মিস্টার রায়। বললাম তো আপনাকে এইমাত্র, পুলিশের ধারণা হয়েছে যে প্রমীলা দেবীকে কেউ হত্যা করেছে। তা যদি হয় তো আপনি আমার কাছে এসেছেন কেন? এসেছি যে আপনি হয়তো প্রমীলার মৃত্যু রহস্য উদ্ঘাটনের ব্যাপারে আমাকে কিছু সাহায্য করতে পারেন। তপনজ্যোতি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে বাধা দিয়ে কিরিটি বললে, প্রথমত আপনি যে কেবল তার সহপাঠী ছিলেন তা নয়, আপনাদের পরস্পরের মধ্যে একটা ঘনিষ্ঠতাও ছিল। আর দুর্ঘটনা রাত্রে আপনি প্রমীলাদের বাসায় গিয়েছিলেন। কে বললে সে কথা? নির্মল বাবু, আপনাদের আর এক সহপাঠী ও বন্ধু। তপনজ্যোতি কিছুক্ষণ চুপ করে থেকে বললে, হ্যাঁ, আমি গিয়েছিলাম সেখানে। কখন গিয়েছিলেন এবং কখনই বা চলে এসেছিলেন? গিয়েছিলাম সন্ধ্যা 7টা নাগাদ, আর চলে আসি বোধ করি রাত তখন 10টা হবে। আপনি যখন চলে আসেন নির্মলবাবু কি তখনও সেখানে ছিলেন? হ্যাঁ, সে ছিল। আচ্ছা, আপনি কি জানতেন যে ওই সময় প্রমীলার বাবা মা কলকাতায় ছিলেন না? জানতাম, তারা পুরী গিয়েছেন বেড়াতে। তা হঠাৎ সে রাত্রে প্রমীলাদের ওখানে গিয়েছিলেন কেন? প্রমীলাই যেতে বলেছিল আগের দিন। কেন? কতগুলো অঙ্ক বুঝিয়ে দেওয়ার জন্য। নির্মল আর প্রমীলাকে আমি অঙ্কগুলো বুঝিয়ে দিয়ে চলে আসি। আপনাকে সে রাত্রে বামাচরণ দরজা খুলে দিয়েছিল, তাই না? হ্যাঁ। দরজা বন্ধ করেছিল কে রাত 10টায় যখন আপনি চলে আসেন? প্রমীলা। সেই নিচে আমাকে পৌঁছে দিতে এসেছিল। আপনি মধ্যে মধ্যে প্রমীলার ওখানে যেতেন। ওদের বাড়ির সকলের কাছে আপনি পরিচিত, না? হ্যাঁ, যেতাম মাঝে মাঝে। আচ্ছা, প্রমীলার মৃত্যু সংবাদটা আপনি কার কাছ থেকে পান এবং কখন? পরের দিন সকাল 7টা নাগাদ নির্মল আমাকে ফোন করে কথাটা জানান। বলে প্রমীলা সুইসাইড করেছে। আচ্ছা, প্রমীলার সঙ্গে আপনার তো বেশ ঘনিষ্ঠতা ছিল। সহপাঠী হিসাবে যতটুকু সাধারণত থাকে তার বেশি কিছু নয়। প্রমীলার আপনার প্রতি মনোভাব কিরকম ছিল? বলতে পারবো না। প্রমীলা কাউকে ভালোবাসতেন বলে আপনি কিছু জানেন? বোধহয় প্রমীলার মন শিবেনের প্রতি কিছুটা দুর্বলতা ছিল। শিবেন প্রমীলাকে ভালোবাসত। নির্মলবাবু, তার কোনো দুর্বলতা ছিল প্রমীলার প্রতি? ঠিক জানি না, তবে মনে হয় ছিল। কিরিটি আবার কি প্রশ্ন করতে উদ্যত হয়েছিল, কিন্তু করা হলো না। কলিং বেলের শব্দ শোনা গেল। তপনজ্যোতি এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই 25-26 বছর বয়সের যুবক ঘরে এসে ঢুকল। দেখো তপন। যুবকটি থেমে গেল হঠাৎ ঘরে কিরিটিকে দেখে। কিরিটি তাকিয়েছিল আগন্তুকের মুখের দিকে। রোগা পাতলা চেহারা, লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি, মাথা ভর্তি ঝাঁকড়া ঝাঁকড়া চুল এলোমেলো,
পরনে ধুতি, পাঞ্জাবি, পায়ে চপ্পল। গাত্রবর্ণ কালোই বলা চলে, কালো হলেও বেশ সুশ্রী। শিবেন, তুই এসেছিস, ভালোই হয়েছে, আয় আলাপ করিয়ে দিই। ইনি সত্যসন্ধানী কিরিটি রায়। আর কিরিটি বাবু, আমাদের একটু আগে যার কথা হচ্ছিল, এই সেই শিবেন নন্দী। ওরা পরস্পরকে নমস্কার করে। তারপরেই আবার তপন বললে, শিবেন, উনি কি বলছেন জানিস? কি? প্রমীলা নাকি সুইসাইড করেনি, কেউ তাকে বিষ দিয়ে হত্যা করেছে। প্রমীলাকে হত্যা করা হয়েছে বিষ দিয়ে? কি বলছিস তুই? না না, ইট ইজ অ্যাবসার্ড। না না শিবেন বাবু, কিরিটি বললে, ইট ইজ আ ফ্যাক্ট। কিন্তু কেন কেন তাকে কেউ হত্যা করতে যাবে? শিবেন বললে, সে প্রশ্নে আমরা পরে আসছি শিবেন বাবু। তার আগে আপনি যদি আমার কয়েকটা প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? আপনি ভালোবাসতেন প্রমীলাকে? প্রমীলাকে আমি ভালোবাসতাম? হঠাৎ ওই কনক্লুশনে আপনি এলেন কি করে? না কেউ এ কথাটা বলেছে? ভালোবাসতেন না? না, কোনোদিনও না। আপনার কোনো রকম দুর্বলতা তার প্রতি ছিল না? না। আর প্রমীলা? না, তার যদি কোনো দুর্বলতা ছিল তো সেটা বোধহয় ওই তপনের পরেই। কি বলছিস তুই শিবেন? আমার প্রতি তার কোনো দুর্বলতাই কোনোদিন ছিল না, বরং তোর প্রতিই তার দুর্বলতা ছিল। বাজে বকিস না তপন। আর তুই অস্বীকার যতই কর, তোরও দুর্বলতা ছিল তার প্রতি। তুই মনে মনে তাকে ভালোবাসতিস। ডোন্ট টক ননসেন্স। ওর মতো একটা ফ্ল্যাট টাইপের মেয়েকে আমি কোন দুঃখে ভালোবাসতে যাব? চঞ্চল অস্থির চিত্তের একটা মেয়ে। শেষের দিকে শিবিনের কণ্ঠ হতে যেন কিছুটা আক্রোশ ঝরে পড়ে। শিবেন বাবু, হঠাৎ কিরিটির ডাকে দুই বন্ধুই ওর দিকে তাকালো। কিরিটি বললে, আচ্ছা সেদিন আপনিই তো ফোন করে নির্মলবাবুকে সংবাদ দেন। ঠিক উল্টো, ইট ওয়াজ নির্মল। সেই আমাকে ফোনে সংবাদটা দেয় প্রথমে। কিন্তু নির্মলবাবু দেননি আমি জানি। কিরিটি শান্ত গলায় বলল, নির্মল এখন যতই অস্বীকার করুক, আই নো, তার গলা আমার যথেষ্ট চেনা। ইট ওয়াজ নির্মল। মাত্র দুখানা বাড়ি পরেই থাকে প্রমীলাদের। তাছাড়া পরে এও জেনেছি সে রাত্রে নির্মল প্রমীলাদের ওখানে অনেকক্ষণ ছিল, তাই না তপন? তপন মৃদু গলায় বললে, হ্যাঁ। আপনিও তো গিয়েছিলেন সে রাত্রে প্রমীলার ওখানে? হঠাৎ কিরিটি বললে। কে বলেছে? গত 1 মাস তার ওখানে আমি যাইনি। শিবেন বললে, জাননি? না। শিবেন বাবু, কাল একবার সন্ধ্যার দিকে আমার বাসায় আসবেন? কেন? আসুন না, কিছু কথা আছে আপনার সঙ্গে। বেশ, যাব। আচ্ছা চলি রে তপন। শিবেন বের হয়ে গেল যেন অনেকটা তাড়াহুড়ো করি। প্রমীলার ঘরটা তালা দেওয়াই ছিল। প্রমীলার মৃত্যুর পর সুধীরঞ্জনই ঘরের দরজায় একটা তালা লাগিয়ে দিয়েছিল। বাড়ির কেউই অবশ্যই ঘরটার মধ্যে ঢুকতো না, একমাত্র প্রিয়রঞ্জন ছাড়া। সে প্রায় ওই ঘরটার মধ্যে ঢুকে চুপচাপ ভূতের মতো বসে থাকত। প্রিয়রঞ্জন যে তার দিদিকে কত ভালোবাসত কারোরই তা অজানা ছিল না। তাই বিশেষ করে সুধীরঞ্জন দরজায় তালা লাগিয়ে দিয়েছিল। অফিস থেকে ফিরে সুধীরঞ্জন তার ঘরের মধ্যে বসেছিল। একটু আগেই সন্ধ্যা হয়েছে। প্রিয় এসে ঘরে ঢুকল। দাদা। কি রে? কিরিটিবাবু দিদির ঘরটা একবার দেখতে চান, চাবিটা দাও। ড্রয়ার থেকে চাবিটা নিয়ে সুধীরঞ্জন বললে, চলো খুলে দিচ্ছি। দরজা খুলে 3 জন ঘরে প্রবেশ করল। ঘরটা অন্ধকার। প্রিয়ই সুইচ টিপে ঘরে আলোটা জ্বেলে দিল। পুলিশ মৃতদেহ নিয়ে যাবার পর আর কেউ এই 4 দিনে এ ঘরের কোনো কিছুতে হাত দেয়নি। যেখানকার যা ঠিক তেমনই আছে। কিরিটি একবার ঘরের চারিদিকে তাকালো। একটা সিঙ্গেল খাট। বিছানার চাদরটা এলোমেলো হয়ে আছে। মাথার বালিশ দুটো যথাস্থানে নেই। এক কোণে একটা কাচের পাল্লাওয়ালা আলমারি, ছোট একটা ড্রেসিং টেবিল, তার উপরে কিছু সাধারণ প্রসাধনের টুকিটাকি জিনিস, ছোট একটা টুল, আর এক কোণে একটা পড়ার টেবিল। বই খাতাপত্র চমৎকারভাবে গুছানো। ছোট একটা কাঠের সেলফ, বইতে ঠাসা। টেবিলের উপরই বই ও খাতাপত্রগুলো অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে উল্টে পাল্টে দেখল কিরিটি। তারপর খাটটার সামনে এসে দাঁড়ালো। চোখের উপর যেন ভেসে ওঠে চিত্তপ্রিয় তোলা ফটোর দৃশ্যটা, মৃতদেহের ভঙ্গিটা। বিছানার চাদর ও বালিশ তোষক উল্টে উল্টে দেখল কিরিটি। বালিশের ওয়ারের মধ্যে থেকে একটা ছোট শিশি পাওয়া গেল। শিশির মধ্যে কি একটা সাদা মতো সামান্য লেগে আছে। শিশিটা কিরিটি পকেটে রেখে দিল। ব্যাপারটা কিন্তু 2 ভাইয়ের কারোর চোখে পড়ে না। প্রিয়বাবু, প্রিয়রঞ্জন কিরিটির মুখের দিকে তাকায়। বামাচরণকে একবার ডাকতে পারো?
ডাকছি এক্ষুনি। প্রিয়রঞ্জন ঘর থেকে বেরিয়ে গেল। এই যে বামাচরণ, সে রাত্রে তুমি তোমার দিদিমণি ও নির্মলবাবুকে ঠান্ডা বেলের পানা দিয়েছিলেন না? আজ্ঞে। তারা দুজনেই বেলের পানা খেয়েছিলেন? নির্মলবাবু তখনই এক চুমুক খেয়ে গ্লাসটা আমার হাতে ফেরত দিয়েছিলেন। আর দিদিমণি? দিদিমণি খুব ভালোবাসত ঠান্ডা বেলের পানা, বরফের। অনেকক্ষণ ধরে একটু একটু করে খেত। সেদিন তুমি তার গ্লাসটা নিয়ে যাওনি? আজ্ঞে না। পুলিশ বোধহয় নিয়ে যায়? আগে না। পরের দিন আমার স্পষ্ট মনে আছে, সকালে এই ঘরে ঢুকে গ্লাসটা আর দেখতে পাইনি। গ্লাসটা দেখনি? না। আচ্ছা বামাচরণ, সে রাত্রে নির্মলবাবু ও তপনবাবু ছাড়া আর কাউকে এ বাড়িতে আসতে দেখনি বা শোনি? না আজ্ঞে। শিবেনবাবুর গলা তুমি চেনো? আগে যে তিনজন, ওই শিবেনবাবু, নির্মলবাবু আর তপনবাবু এখানে আসতেন, তাদের প্রত্যেকের গলার শব্দই আমার চেনা। আচ্ছা এমনও তো হতে পারে বামাচরণ, শিবেনবাবুর গলাটাই তুমি তপনবাবুর গলা বলে ভুল করেছিলে। তাছাড়া তোমারও তখন জ্বর, মাথায় যন্ত্রণা। আগে না। তবে? কি তবে? সেদিন একটা কথা বলতে আপনাকে ভুল হয়ে গিয়েছে। ছোট দাদাবাবুকেও বলিনি। কি বলো তো? বরদাদা ফিরে আসার পর আমি দরজা বন্ধ করে শুয়ে পড়লেও মাথার যন্ত্রণার জন্য ঘুম আসেনি ভালো তখন। আমার বেশ মনে হয়েছিল কেউ দরজা খুলে বের হয়ে গেল। জুতোর শব্দ যেন একটা শুনেছিলাম। ঠিক বামাচরণ, দরজাটা পরের দিন সকালে সুধীবাবু যে খোলা দেখেছিলেন, সেটা যেন আমি কিছুতেই মেলাতে পারছিলাম না। এখন তোমার কথা শুনে বুঝতে পারছি তৃতীয় আরও একজন কেউ সে রাত্রে এসেছিল, যে সবার পরে এই বাড়ি থেকে বের হয়ে যায়, কিংবা যারা চলে গিয়েছিল তাদেরই মধ্যে কেউ আবার সে রাত্রে ফিরে এসেছিল। তৃতীয় কেউ হোক বা তাদেরই একজন হোক, সে তাহলে কখন এসেছিল? কিরিটি কতকটা যেন আত্মগতভাবেই শেষের কথাগুলো বলে। পরের দিন সন্ধ্যায় কিরিটির বাড়ির বসবার ঘরে কিরিটি, তপনজ্যোতি, নির্মল, শিবেন, প্রিয়রঞ্জন ও সুধীরঞ্জন কথা বলছিল। কিরিটি: তপনবাবু, আপনি সে রাত্রে প্রমিলার ওখান থেকে বের হয়ে কোথায় যান? কেন, আমার বাড়িতে। কখন পৌঁছান বাড়িতে? রাত 11টা নাগাদ হবে। কিসে গিয়েছিলেন, ট্যাক্সিতে না হেঁটে? হেঁটেই গিয়েছি। দরজা খুলে দিয়েছিলেন আপনার মামা রমেনবাবু? হ্যাঁ। তিনি কিন্তু অন্যরকম বলেছেন আমার কাছে। কি বলেছেন? আপনার সে রাত্রে ফিরতে অনেক দেরি হয়েছিল, রাত প্রায় 1:30টা নাগাদ আপনি বাড়ি ফিরে যান। বলেছে মামা ওই কথা বলেছে? হ্যাঁ, বাজে কথা, মামা মিথ্যে বলেছে। মিথ্যা বলবেন কেন? কারণ সে চায় না আমি আর তার ওখানে আর থাকি। কেন? আমারই বয়সী তার ছেলেটি লেখাপড়া কিছু শিখলো না, কারখানায় সামান্য কাজ করে, আর আমি 2 দিন বাদে এমএসসি পাস করব, সহ্য করতে পারছে না সে। কিরিটি মৃদু হাসল। তারপর নির্মল দিকে তাকিয়ে বললে, নির্মলবাবু, আপনিও আমাকে সেদিন মিথ্যে বলেছেন। মিথ্যে বলেছি? কি মিথ্যে বলেছি আপনাকে? মিথ্যে বলেছেন এই যে হয় সে রাত্রে আপনি চলে যাচ্ছেন বলে আদৌ জাননি, তখন গিয়েছেন সুধীবাবু ফিরে আসবার পর কোনো এক সময়। মোটেই না, আমি তক্ষুনি সোজা বাড়ি চলে যাই। আপনি তাহলে হলপ করে বলছেন যে সদর দরজাটা আপনি খুলে রেখেই চলে গিয়েছিলেন সে রাত্রে? হ্যাঁ, তারপর হয়তো প্রমিলাই স্নান সেরে নিচে এসে দরজা বন্ধ করে দেয় কোনো এক সময়। না, প্রমিলা যে তা দেয়নি সেটা আমিও কিছু হলপ করেই বলতে পারি নির্মলবাবু। তবে হয়তো বামাচরণই। না, সেও নয়। আমার অনুমান যদি মিথ্যে না হয়, হত্যাকারী সে রাত্রে আপনার চলে যাবার পর যদি সত্যি রাত 10:30টা নাগাদ আপনি চলে গিয়ে থাকেন, দরজাটা বন্ধ করে দিয়েছিল। হত্যাকারী? 3 বন্ধুই একসঙ্গে প্রশ্নটা করলাম। হ্যাঁ, হত্যাকারী। তপনবাবু, শিবেনবাবু ও নির্মলবাবু, আপনাদের মধ্যে একজন অন্তত জানেন সেই হত্যাকারী কি? আমরা একজন জানি। তপন কথাটা বলে অন্য 2 বন্ধুর মুখের দিকে তাকালো। হ্যাঁ জানেন, বলুন কে। শুনুন, পুলিশ কিন্তু জানতে পেরেছে সে কে। কে কে কে? 3 জনেরই প্রশ্ন। শুনুন তাহলে ব্যাপারটা কি হয়েছিল, আমার যা অনুমান এবার আমি বলি। কিরিটি বলতে লাগলো, প্রমিলা সেদিন ফিরে আসে বাড়িতে বেলা 4টে নাগাদ। তারপর 5টা থেকে 5:30 নাগাদ নির্মলবাবু প্রমিলার ওখানে, এবং 7টা থেকে 7:30টার মধ্যে আসেন তপনবাবু। এই পর্যন্ত সব ঠিকঠাক আছে।
কিরিটি একটু থেমে আবার বলতে লাগলো, তপনবাবু বলেছেন সেদিন নাকি প্রমীলার ডাকেই তিনি তার ওখানে যান, তাকে ও নির্মলবাবুকে কতগুলো অঙ্ক বুঝিয়ে দিতে, এবং অঙ্ক বুঝিয়ে দেওয়ার পর রাত 10টায় তিনি চলে আসেন। তপনবাবুর জবানবন্দি। এবং নির্মলবাবু আরো আধ ঘন্টা পরে আসেন। উভয়ের উক্তি যদি সত্য বলে মেনে নিই, তাহলে ওই আধ ঘন্টা সময় প্রমীলার ঘরের মধ্যে ওরা দুজন অর্থাৎ প্রমীলা ও নির্মলবাবু ছিলেন। তখনও সুধীবাবু ফেরেননি। কথা হচ্ছে ওই সময় বামাচরণ যে এক গ্লাস বেলের পানা প্রমীলার জন্য রেখে গিয়েছিল, সেই পানাটা প্রমীলার খাওয়া হয়ে গিয়েছিল কিনা, অর্থাৎ গ্লাসটা শেষ হয়েছিল কিনা, একমাত্র বলতে পারেন আমাদের নির্মলবাবুই। কি নির্মলবাবু, বেলের পানাটা কি প্রমীলা খেয়ে ফেলেছিল? হ্যাঁ, মানে তপন চলে আসার পর কিছুক্ষণ বাদেই বেলের পানাটা শেষ করে সে বাথরুমে যায় স্নান করবার জন্য, আর আমি উঠে চলে আসি তাকে বলে। কিন্তু আমি যদি বলি নির্মলবাবু, আপনি মিথ্যে বলছেন। মিথ্যে? হ্যাঁ মিথ্যে। তখনও গ্লাসটা নিঃশেষ করেনি প্রমীলা, ভেবেছিল হয়তো স্নান করে এসে শেষ করবে। আমার সামনে সে গ্লাসটা শেষ করেছিল। নির্মলবাবু, এই শিশিটা চিনতে পারেন? বলে কিরিটি ছোট একটা শিশি পকেট থেকে বের করে ওদের সামনে তুলে ধরল। এটা প্রমীলার বালিশের ওয়ারের মধ্যে পাওয়া গিয়েছে। কিসের শিশি ওটা? তপন ও শিবেন শুধাল। এটার গায়ে কিন্তু হত্যাকারীর আঙুলের ছাপ রয়ে গিয়েছে। এটার মধ্যেই ছিল তীব্র বিষ হাইড্রোসায়ানিক অ্যাসিড। হঠাৎ যেন ঘরের মধ্যে একটা বরফের মতোই ঠান্ডা স্তব্ধতা। সবাই যেন বোবা একেবারে। কিরিটি একটু থেমে শান্ত রিজু গলায় বললে, এটাই হত্যাকারীকে চিহ্নিত করে দেবে কে সে রাত্রে প্রমীলার বেলের পানার গ্লাসে বিষ মিশিয়ে দিয়েছিল তাকে হত্যা করার জন্য। শুনুন আপনারা, এই শিশির গায়ের আঙুলের ছাপ ফরেনসিক ডিপার্টমেন্ট তুলে নিয়েছে, যেমন তেমনি নেওয়া হয়েছে কৌশলে আপনাদের আঙুলের ছাপ, এবং কার আঙুলের ছাপের সঙ্গে ওই শিশির গায়ের আঙুলের ছাপ মিল আছে জানেন কি আপনারা? বোবা। সবাই চুপ। কিরিটি শান্ত গলায় পূর্ববৎ বললে, শিবেনবাবু, আপনার আঙুলের ছাপ, ইট ওয়াজ ইউ। তাই বুঝি? হেসে ওঠে শিবেন। তা আমি তো সে রাত্রে প্রমীলাদের বাড়ির ধারে কাছেও যাইনি। গিয়েছেন? আর কখন গিয়েছিলেন জানেন? নির্মলবাবু চলে আসার পরই 10:30 থেকে 11:45-র মধ্যে কোনো এক সময় আপনার পায়ের শব্দ বামাচরণ পেয়েছিল। চমৎকার! একেবারে টাইম পর্যন্ত আপনি বের করে ফেলেছেন। তা প্রমীলা তো দরজা বন্ধ করে দিয়েছিল নির্মল চলে আসার পর। আমি ঢুকলাম কি করে? প্রমীলা আদৌ দরজা বন্ধ করেনি। আপনি দরজাটা বন্ধ করে দিয়েছিলেন এবং পালাবার সময় পাননি, কারণ আপনাকে অপেক্ষা করতে হয়েছিল প্রমীলার বিষ পানের পর মৃত্যু পর্যন্ত। শুনুন শিবেনবাবু, আপনি যে যাবেন তা প্রমীলা জানতো না ঠিকই, কিন্তু অত রাত্রে হঠাৎ আপনাকে দেখে সে বরং খুশি হয়েছিল। যেহেতু একটু ভুল বোঝাবুঝির জন্য হয়তো আপনাদের উভয়ের মধ্যে মন কষাকষি চলছিল। অবশ্যই এটাও আমার অনুমান। আপনি যখন ঘরে গিয়ে ঢোকেন, নির্মলবাবু বের হয়ে যাবার পরই প্রমীলা সম্ভবত তখন বাথরুমেই ছিল। সেই ফাঁকে আপনি কাজ সেরে বের হয়ে আসার আগেই প্রমীলা বাথরুম থেকে বেরিয়ে আসে। বেচারি জানতেও পারিনি তার জন্য তীব্র বিষ গ্লাসের পানীয়ের মধ্যে মিশ্রিত হয়ে আছে, এবং সে বিষ ঢেলে দিয়েছে গ্লাসে তারই দ্বৈত আপনি। ভুল, মহা ভুল করেছেন আপনি শিবেনবাবু। প্রমীলা ভালোবাসত আপনাকেই, নির্মলবাবুকে নয়। না না, চিৎকার করে ওটা হঠাৎ শিবেন। সে নির্মাল্যকেই ভালোবাসত, না আপনাকে। প্রমীলার মতো মেয়েকেও আপনি চিনতে পারলেন না শিবেনবাবু। হঠাৎ ওই মুহূর্তে শিবেন পকেট থেকে কি বের করে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঢলে পড়ে গেল। কিরিটি তাড়াতাড়ি উঠে ছুটে গেল শিবেনের সামনে, কিন্তু পর মুহূর্তেই তাকে পরীক্ষা করে বলল, সব শেষ বেচারি। পরের দিন প্রিয়রঞ্জনের প্রশ্নের উত্তরে কিরিটি বলেছিল, প্রথমটাই নির্মলকেই আমি সন্দেহ করেছিলাম প্রিয়বাবু। পরে টেলিফোনের ব্যাপারটা ও শিশিটাই আমাকে হত্যাকারীর দিকে আঙুল তুলে দেখায়, এবং ওই দুটো মারাত্মক ভুল না করলে তাকেও ধরাও যেত না এত তাড়াতাড়ি। ভুল কেন বলছেন কিরিটিবাবু? ভুলই তো। প্রমীলার মৃত্যু সংবাদটা প্রথমত সবাই তো জানতে পারতো একটু পরে। সাত তাড়াতাড়ি তবু শিবেন ফোন করেছিল নির্মলকে, নিজের দিক থেকে একটু আত্মতৃপ্তি পাওয়ার জন্য, যেহেতু তার ধারণা হয়েছিল প্রমীলা নির্মলকেই ভালোবাসে। দ্বিতীয়ত, ব্যাপারটাকে একটা আত্মহত্যার ব্যাপার বলে দাঁড় করাবার জন্য সে যদি শিশিটা বালিশের ওয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে না আসতো। কেউ কি আত্মহত্যা করতে গিয়ে আত্মহত্যা করবার বিষটা বালিশের ওয়ারের মধ্যে ঢুকিয়ে রাখে প্রিয়বাবু? সেই কারণেই ওই শিশির গায়ের ছাপ নেবার আমি ব্যবস্থা করি। ওদের তিনজনের আঙুলের ছাপও কৌশলে সংগ্রহ করে নিই।
এবং শিবেনের আঙুলের ছাপের সঙ্গে শিশির গায়ের আঙুলের ছাপটা মিলে যাওয়ায় প্রমাণ করে দিল আমার অনুমান সত্য। কাজ শেষ করার পর সম্ভবত শিবেন যখন বের হয়ে আসছে, সে সুধীবাবুর জুতোর শব্দ শুনতে পায়। প্রমীলার ঘরের দরজাটা সে আটকে দেয়, কিন্তু তাড়াতাড়ি আলোটা নেভাতে ভুলে যায়। সুধীবাবু তাই প্রমীলার ঘরের দরজা বন্ধ দেখলেও জানালা পথে আলো দেখতে পান এবং সুধীবাবু তার ঘরে ঢুকবার পর নিঃশব্দে শিবেন সিঁড়ি দিয়ে নেমে এসে দরজা খুলে বের হয়ে যায়। দরজাটা খোলাই থাকে। কিরিটি থামল। প্রিয়রঞ্জনের চোখে জল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।